ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের পক্ষ থেকে আপনাদের সকলকে তুরিয়ানন্দ সভাগৃহে সাদর আমন্ত্রণ। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি এবং মহারাজকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। আজ 22শে জুন 2026 আমরা এখানে সবাই সমবেত হয়েছি আন্তর্জাতিক যোগা দিবস, যার নির্ধারিত দিনটি গতকাল ছিল, অর্থাৎ 21শে জুন, সেটি উদযাপনের উদ্দেশ্যে। এবার আমরা মহারাজকে অনুরোধ করব, মহারাজ গতকাল যদিও নির্ধারিত দিনে অনুষ্ঠানটি উদযাপন হয়েছে, আজ তার আরেকটি অংশ উপস্থাপিত করা হবে। মহারাজকে অনুরোধ জানাবো, মহারাজ আপনি যদি মঞ্চে উপস্থিত হয়ে অনুষ্ঠানের সূচনা করতে আমাদেরকে অনুমতি এবং আশীর্বাদ প্রদান করেন। এবার আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের মূল পর্বের দিকে অগ্রসর হব। প্রথমে প্রারম্ভ প্রার্থনা বা চ্যান্টিং দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা হবে। চ্যান্টিং এ যারা যারা অংশগ্রহণ করছেন তারা হলেন সঞ্জীব পাল, শুভম বিশ্বাস, অনুষ্কা দত্ত এবং তৃপ্তি দাস। ও শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম। সং নো মিত্র সং বরুণঃ সং নো ভবত্যর্জমা সং নো ইন্দ্রো বৃহস্পতিঃ সং নো বিষ্ণুরুক্রমঃ। নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বামেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বামেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি। ঋतं বদিষ্যামি সত্যং বদিষ্যামি। তন্মামবতু তদ্ভক্তারমবতু। অবতু মাম অবতু ভক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম। ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ। স্থিरैरङ्गैस्तुष्टुवागं सस्तनूभिः व्यसेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः। स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः। स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांतिः। हरिः ओम। तच्छयोरावृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञपतये। दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः। ऊर्ध्वं जिगातु भेषजम् शं नो अस्तु द्विपदे शं चतुष्पदे। ओम शांति शांति शांतिः। हरिः ओम।
आपायन्तु ममाङ्गानि वाक्पाणश्चक्षुश्रोत्रमतो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्मो निराकुर्यां मा ब्रह्मो निराकरणमस्तु निराकरणं निहस्तु तदात्मनि अतीयोपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ओम शांति शांति शांतिः हरिः ओम। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांतिः हरिः ओम। तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মন্ত্রোচ্চারণের জন্য। বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমাদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন ঘটেছে। আমাদের ইঁদুর দৌড় ছোটার প্রভাব পড়ছে আমাদের শরীর ও মনের ওপর। এর ফলে আমাদের জীবনী শক্তি দিন দিন কমে যাচ্ছে। ঠিক এই সময়ই আমাদের ফিরে তাকাতে হবে ভারতীয় পরম্পরার দিকে। এবার ইন্ট্রোডাকশন টু যোগা বিষয়ক বক্তব্য পেশ করবেন পূজনীয় স্বামী সুমনাসানন্দজি মহারাজ, ইনচার্জ মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি গোলপার্ক। আমি মহারাজকে অনুরোধ জানাবো বক্তব্য পেশ করার জন্য। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतंगमय। ओम शांति शांति शांति। Lead us from unreal to the real. Lead us from the darkness of ignorance to the light of knowledge. Lead us from death to immortality. অসৎ থেকে সতের দিকে আমাদের নিয়ে যাও, অজ্ঞান অন্ধকার থেকে আমাদের আলোর দিকে এগিয়ে নিয়ে যাও, আর মৃত্যু থেকে আমাদের অমরত্বে উন্নীত করো। ওম শান্তি শান্তি শান্তি। শ্রদ্ধা ভাজন সন্ন্যাসী মহারাজ, বেদস্বরূপানন্দজি, শ্রদ্ধেয় আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান বক্তা এবং এই ইন্টারন্যাশনাল যোগা এক্সপার্ট শ্রদ্ধেয় চিত্তরঞ্জন সামন্ত মহোদয়, প্রতিভাজন শঙ্খবাবু, তরুণবাবু, অন্যান্য যারা অতিথিবৃন্দ রয়েছেন, শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলী এবং আমাদের সকলের প্রিয় এবং স্নেহের যারা ছোট ছোট রয়েছে আমাদের এই প্রতিষ্ঠানে থেকে যোগাসনের যারা ছাত্র ছাত্রী চর্চা করো, তার মধ্যে বয়স্ক বয়স্কারাও রয়েছেন, সকলকেই স্বাগত জানাই এবং অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই দিনে। গতকাল ছোট্ট করে আমরা এই অনুষ্ঠানটি করেছিলাম কয়েকজন আমাদের যোগ শিক্ষক শিক্ষিকা এবং কয়েকজন ছাত্র ছাত্রী এদের নিয়ে। তারপর গতকালই
দিনটির প্রত্যেকটি দিনের একটা ইন্টারন্যাশনাল যোগা ডে গতকাল ছিল। সেই দিনে অনুষ্ঠানটি করার একটা অন্যরকমের তাৎপর্য, কিন্তু যেহেতু রোববার ছিল অনেক মানুষ আসতে পারবেন না, তাই আজকে আমরা আবার বড় করে এই অনুষ্ঠানটি করছি, সকলেই যাতে পার্টিসিপেট করতে পারেন এবং এর থেকে উপকৃত হতে পারেন। এই যোগ কথাটা আমাদের সেই বেদ উপনিষদ অনেক আগের থেকে, হাজার হাজার বছর আগে আমাদের ঋষি মুনিরা এটা উদ্ভাবন করেছেন যে পরমাত্মার সঙ্গে যে জীবাত্মা, তার যে একটা যোগ, সংযোগ, ইয়োগ, টু কানেক্ট, টু হার্নেস, টু ইউনাইট, ইউনিয়ন উইথ জীবাত্মা আর পরমাত্মা, মানুষের সাথে ভগবানের, জীবের সঙ্গে ঈশ্বরের যোগ করিয়ে দেয়। সেই যে পদ্ধতিতে এটা সম্ভব সেটি হচ্ছে যোগ। নানান রকমের আমরা বলি কর্মযোগ, ধ্যানযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। তো এই কথাটা এসেছে যে যে পদ্ধতির মধ্য দিয়ে গেলে আমরা পরম আনন্দ, চরমানন্দ, ব্রহ্মানন্দ, সে আত্মানন্দ উপলব্ধি করতে পারি, যেটা নাকি আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে এই যোগ হয়েছিল। এখন সেটা তো করব, শরীরটি যদি আমার ভালো না থাকে, যোগ টোগ তো পরে, কার সঙ্গে কার যোগ হবে? শরীরটি যদি না থাকে, বসতেই না পারি, অনেকক্ষণ যে আমি ধ্যানমগ্ন থাকবো, কি করে থাকবো? সেই জন্য কিছু শারীরিক কসরত, যেটাকে হঠযোগ বলা হয়, শরীরটি যাতে ভালো থাকে তার কারণ আমাদের শাস্ত্রেই রয়েছে শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। এটা রয়েছে যে আগে প্রথমে শরীরের দিকে যত্ন নাও। শরীরটি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো কাজে না অভ্যুদয় হবে, না নিঃশ্রেয়স হবে, না জাগতিক কিছু লাভ করতে পারবো, আর না পারমার্থিক সেই সত্যকে অনুভব করতে পারবো, উপলব্ধি করতে পারবো। কাজেই শরীরটি খুব যত্ন নিতে হবে, কিন্তু শরীরই সব নয়। তা না হলে আমরা কিরকম হয়ে যাব? এই রাক্ষস যেরকম, অসুর যেরকম, সেরকম হয়ে যাব। শারীরিক অনেক খুব সুন্দর করে শরীরটি ভালো করেছি, কিন্তু মনের উদ্ধায়ন হয়নি, সেটা শুদ্ধতা আসেনি, বুদ্ধির যে সেটা পরিশুদ্ধতা সেটা আসেনি। মন, বুদ্ধি এগুলো যদি শুদ্ধ না হয়, পবিত্র না হয়, তাহলে অনেক শক্তি আছে, আমার শরীর ভালো আছে, আমি টাইসনের মতো যাকেই পাবো তাকে একটা করে ঘুষি মেরে দেবো, এরকম হবে। অসুরদের এরকম হয়, তাদেরও খুব শক্তি আছে, শরীর খুব ভালো, অসুখ বিসুখ আমাদের মতো নয়, অসুখ বিসুখ হবেই না, কিন্তু এই আসরিক। আমাদের শাস্ত্রে আছে যে হ্যাঁ, এই শরীর চর্চা এগুলো করো, এগুলো শরীর ভালো থাকবে, কিন্তু এর লক্ষ্য কি? ওই যে পরমার্থ তত্ত্ব সেটাকে উপলব্ধি করা। হঠযোগ করো, কিন্তু সেই রাজযোগটি ভুলে যেও না, যার থেকে যোগ কথাটা এসছে। যোগ মানে এই নয় যে একটু প্রাণায়াম করলাম, শ্বাস নিলাম, এগুলো আমাদের রয়েছে, অষ্টাঙ্গিক যোগমার্গ রয়েছে। যোগের পতঞ্জলি যোগসূত্রে বলছে যোগ কি? যোগাস চিত্তবৃত্তি নিরোধা। আমাদের আছে উপনিষদে, এই যে আমাদের ছেলেমেয়েরা একটু আগেই চ্যান্ট করে গেল, ও মাপ্পায়ন্তু মামাঙ্গানি বাক প্রাণশ্চক্ষু শ্রোত্র মথবলম ইন্দ্রিয়ানি চ সর্বাণি। ওইটার অর্থ কি? ওটার অর্থ হচ্ছে যে আমার যে সমস্ত অঙ্গগুলো এগুলো সব সবল হোক। আমরা দেহকে ছাড়ছি না, কিন্তু দেহই সব নয়, এই মেসেজটা কিন্তু আমাদের বেদ উপনিষদে দিয়ে এসেছে। শুধু দেহ নিয়ে থাকলে আমরা বস্তুনিষ্ঠ হয়ে যাব, আমরা কি হব? জড়বাদী হব, আমরা অসুর হব, রাক্ষস হব, পশুর স্তরেই থেকে যাব। পশুদের অনেক জোর টোর আছে, হাতি, সিংহ, ওদের গায়ে কমজোর, আমরা পারবো ওদের সঙ্গে, কিন্তু ওরা পশুই। আর আমাদের মধ্যে ওদের তুলনায় অনেক শক্তি কম থাকলেও আমরা মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি ঈশ্বরের, শ্রেষ্ঠ সৃষ্টি। কেন? যে আমরা ওই পশু অবস্থা থেকে শরীরের সাহায্য নিয়ে, দেহের সাহায্য নিয়ে দেহাদির যে সত্য, যে তত্ত্ব, সেটা অনুভব করব, লাভ করব, এই জীবনেই করতে হবে। সেজন্যই এটা পেয়েছি। শরীরের এত যত্ন নেব, কেন নেব শরীরের যত্ন?
এই জন্য নেব যে আমি আনন্দে এই শরীর দিয়েই সেই শরীরের অতীত যে তত্ত্ব, যে সত্য, যাকে আমরা ভগবান বলি, যাকে আমরা আত্মা বলি, পরমাত্মা বলি, ঈশ্বর বলি, ব্রহ্ম বলি, সেই ব্রহ্মানন্দ, ব্রহ্মানুভূতি, ঈশ্বর আনন্দ, ভগবান আনন্দ, সেই আনন্দ আমরা লাভ করব। সেই জন্য দেহের এত যত্ন, এত কিছু। এটি যদি আমরা ভুলে যাই তাহলে শারীরিক দিক থেকে বেশ শক্তিমান হলাম, বেশ ভালোই আছি, কিন্তু সমাজে না মাকে বাবাকে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, শ্রদ্ধাত না প্রমুদিতব্যম, এ সমস্ত আর থাকবে না। ইয়ানি অনবদ্যানি কর্মানি তানি সেবিতব্যানি নৈতরানি, সবসময় সৎকর্ম করবে, সৎ কাজ করবে যাতে মানুষের ভালো হয়, এগুলো আর আমরা করবো না। এত দেহবাদী, দেহ বোধ সম্পন্ন হয়ে যাব। কাজে এর মধ্যে একটা ব্যালেন্স থাকা যেন দরকার। এবং আমরা জানি যে আমরা ক খ গ ঘ শিখতে এসেছি, অ্যালফাবেট শিখতে এসেছি, ও সারা জীবনে অ্যালফাবেটই পড়ে থাকবো না। শরীরের যত্ন নেবো কেন? শরীরাতীত, দেহাতীত যে এই স্থূল জগতের বাইরে যে অতি সূক্ষ্ম যে তত্ত্ব রয়েছে, সেই তত্ত্বকে অনুভব করব। কিন্তু সেটা করার জন্য আমার এই শরীর, মন, বুদ্ধি দরকার। তা এই যে ওরা শ্লোকটি করলো, ওর মধ্যেও রয়েছে যে আমার শরীর টরীর খুব ভালো করে দাও, আমার অঙ্গ সমূহ, বাক, প্রাণ, চক্ষু, স্তোত্র, আমার ভেতরে যে বল, বীর্য, ইন্দ্রিয় সকল, এগুলো সব যেন পুষ্টি লাভ করে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যে এ সমস্ত জিনিস যেন আমার হয়। কেন? তারপরেই যে বস্তু মাত্রই স্বরূপত উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্ম। এই যে এই দেহের পেছনে, সৃষ্টির পেছনে এত সুন্দর, এই যে এই সুন্দর পৃথিবী ছেড়ে মনও যেতে নাহি চায়, ছাড়তে ইচ্ছা হয় না। এই জগৎ অনেক কষ্ট, দুঃখ, অনেক রকমের। আমরা বলি এটা খারাপ, সেটা খারাপ, কিন্তু যদি কাউকে বলা হয় ঠিক আছে চলে যাও না এখান থেকে, পৃথিবীতে এত গোলমাল, কাউকে পাওয়া যাবে না যে আই এম রেডি টু গো লিভ। কাজেই এই সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি, এগুলো আলাদা কিছু নয়, এগুলো ব্রহ্মই। এবং সেই ব্রহ্ম যেন আমাকে প্রত্যাখ্যান না করেন। এই যে মন্ত্রগুলো ওরা পড়ে গেলেন, এই আমাদের আগে যারা চ্যান্টিং করে গেল বা গেলেন, এরা এই মন্ত্রটার অর্থ জানি কিনা ঠিক আমি জানি না, এটা তো আমি দিয়েছিলাম যে অর্থটা বোঝা উচিত, জানা উচিত আমাদের সকলের জন্য। এটা যে আমাদের শাস্ত্রে রয়েছে, আমার শরীর, মন, সব সমস্ত বুদ্ধি সব ভালো হোক, বল হোক, সব অঙ্গ টঙ্গ শক্ত হোক, কিন্তু এই চারদিকে যা দেখতে পাচ্ছি এ সমস্ত কিন্তু সব বস্তু মাত্রই সব ব্রহ্মণ। এবং সেই ব্রহ্মণ আমাকে যেন প্রত্যাখ্যান না করেন, আমি যেন তাকে উপলব্ধি করি। ইয়মে বৈষব রেণুতে তেন লভ্য, তিনি যেন আমাকে গ্রহণ করেন, বরণ করেন। উপনিষদ রয়েছে যেটা আমার জীবনের উদ্দেশ্য, তাকে লাভ করা। তাহার সহিত সততনিষ্ঠ আমাতে উপনিষদ প্রতিপাদ্য ধর্ম সমূহ প্রকাশিত হোক, তাহার সহিত আমার নিত্য অবিচ্ছিন্ন সম্পর্ক হোক। এই ব্রহ্ম থেকে আমি যেন কখনো বিযুক্ত না হই। এই যোগ করতে গিয়ে, দেহ যোগ করতে গিয়ে, হঠযোগ করতে গিয়ে আমি যেন ব্রহ্মযোগটি ভুলে না যাই, দেবযোগটি ভুলে না যাই। আমার ভেতরে যে দেবত্ব রয়েছে, আমি যে সেই, সেটা যেন আমি ভুলে না যাই। এইগুলোই প্রার্থনা করা হচ্ছে, আমাতে উহা প্রকটিত হোক সেই ব্রহ্মানন্দ, ব্রহ্মজ্ঞান, ব্রহ্মের অনুভূতি। এটাই আমাদের শাস্ত্রে রয়েছে। এরা যে চ্যান্ট করলো, এগুলো সব বৈদিক মন্ত্র, বেদ, উপনিষদ, হাজার হাজার বছর আগে আমাদের ঋষি মুনিরা এগুলো উপলব্ধি করেছেন। করে তাদের উপলব্ধিগুলোই এই পরম্পরায়, গুরু পরম্পরায়, শিষ্য পরম্পরায় এসে এখন লিখিত ভাবে এসছে। বেদ মানে একটা বই নয়, বেদ মানে অগাধ অনন্ত জ্ঞান রাশি, একটা জ্ঞানের যেন সমুদ্র, তা শেষ করা যায় না। সেটা কিভাবে এলো? ঋষি মুনিরা তারা মন্ত্রদ্রষ্টা, সিয়ার্স, তারা সেটা অনুভব করেছেন। তাদের অনুভূতিতে, উপলব্ধিতে ওই সত্যগুলো এসেছে। এই যে তুমি সেই, আমি সেই, এগুলো বলছেন তারা উপলব্ধির থেকে। তো এই যে আমরা হঠযোগ করছি, আজকের যে অনুষ্ঠান বিশ্ব যোগা দিবস, এই যোগা মানে যোগা হওয়ার ইংরেজিতে, এটা কথাটা হচ্ছে যোগ, কিন্তু আমরা এমন হয়ে গেছি, ওয়েস্টার্নাইজড, ইউরোপিয়ানাইজড হয়ে গেছি, অ্যাংলিসাইজড হয়ে গেছি। কথায় বার্তায় রামা রামা, রাম অ্যাকচুয়ালি ইট ইজ রামচন্দ্র, রাম নট রামা। রামা কৃষ্ণা, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। আবার বিদেশিরাও যোগ টোক দিচ্ছে,
তারা গান টান গায়, আর আমি সারা জীবন শিখলাম হরে কৃষ্ণ 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 হরে হরে। না, এখন দেখছি যে না, এখন তো লেখাপড়া শিখেছি, অন্যরা শিক্ষিত লোক যারা বিদেশি তারা গাচ্ছে হরে কৃষ্ণ, আমরাও শুরু করে দিলাম হরে কৃষ্ণ। এগুলো এই স্বামীজি বলেছেন আত্মবিস্মৃত জাতি। স্বামীজি তো ওই জন্যই এসেছেন ফিরিয়ে দিতে, আমরা যাতে বুঝতে পারি, জানতে পারি আমাদের যে ঐতিহ্য কি, আমাদের মূল শেকড়টা কোথায় রয়েছে সেটা যেন জানি। সেটা যদি জানতে পারি দেখবো ঈশ্বর জগতের সকলের মধ্যে সেই পরম সত্য রয়েছে। কিন্তু আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার বছর আগে যে সত্য উপলব্ধি করে গেছেন, সারা বিশ্বে এখনো সেখানে ওরকম অসৎ কি অসতমা সৎগম তমসমা জ্যোতির্গময়, এখনো বহু তমস রয়েছে চতুর্দিকে। এই হিন্দু জাতির বাইরে বহু সমস্ত বিশ্বে একটু একটু করে হচ্ছে, তাদের মধ্যে আসছে, তাদের মধ্যে সভ্যতা সংস্কৃতি, এই যে ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে, ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে, আত্মতত্ত্ব সম্বন্ধে যে চিন্তা ভাবনা অনুভূতি, জীবনের উদ্দেশ্য কি, তারা আস্তে আস্তে বুঝছেন। কিন্তু আমরা না জেনে অপরেরটা অনুকরণ করতে যাচ্ছি। স্বামীজি সেগুলো খুব তীব্রভাবে নিন্দা ভর্ৎসনা করেছেন। তো যাই হোক, আমি সময় নেব না, আজকের দিনটি এই যোগ সম্বন্ধে দীর্ঘ বক্তৃতা দেওয়ারও নয়, কিন্তু আমি জাস্ট একটু আমাদের সকলকে আমাদের চারদিকে ওবেসিটি দেখি। প্রায় বছর 20-25 বছর আগে আমি মালদায় যখন ছিলাম, সেখানে একজন ডাক্তারবাবু, আমার ছাত্রেরই বাবা ছিলেন এমডি ডাক্তার, তিনি ডাক্তারদের গবেষণা বইটি অনেকগুলো সমস্ত ইংল্যান্ড থেকে বেরোয়, তা সেখানে প্রতি বছরই তাদের সমস্ত দেশে একটা উনি ভালো ভালো কিছু পেলে আমাকে দিতেন, মহারাজ দেখুন আগামী এই 20-30 বছর পরে এরপরেই যে সমস্যাটা হবে এই স্থূলকায়তা, ওবেসিটির, সেটা বহুদিন আগে বলছিলেন। কেন না, আমরা ব্যায়াম করছি না। আগে যেখানে হেঁটে স্কুলে যেতাম, এখন তারপরে সাইকেল এলো, মোটর সাইকেল এলো, তারপরে গাড়ি এলো, তারপরে অন্যান্য কোনো না কোনো রকম ধরনের আমরা সাহায্য নিচ্ছি। হেঁটে স্কুলে যাওয়া হচ্ছে না, আসা হচ্ছে না, খেলার মাঠ নেই, খেলাধুলো হচ্ছে না, আর খালি নম্বর বেশি চাই। মানে শরীর, যে এই শরীর দিয়ে যে সব কিছু করতে হবে, সে ব্রহ্মজ্ঞান হলেও এই শরীর দিয়ে করতে হবে, ওই পিএইচডির জ্ঞান এমআইটি, অক্সফোর্ড, হার্ভার্ড যেখানেই যাই, যে ইউনিভার্সিটি থেকে ডিগ্রি গ্রহণ করি, আর যত বড় অফিসার হই, প্রফেসর হই, সে এই শরীর দিয়েই করতে হবে। কিন্তু সেই শরীরের যন্ত্রটা আমরা যত্নটা একেবারে নিই না। রামকৃষ্ণ মিশনে একটা ছাত্র, ওটাকে বিদ্যার্থী ব্রত বলা হয়, প্রথমে ছাত্রছাত্রী এলেই এই মন্ত্রগুলো দিয়ে শুরু হয়, শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। তারপরে হচ্ছে বলছেন যে সত্যমেব জয়তে না নৃতম, সদা সত্য কথা বলবে, শরীরের যত্ন নেবে। তারপরে কি বলছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, আত্মশ্রদ্ধা থাকতে হবে, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। যিনি একজন আজকে আমাদের মধ্যে পেয়েছি, জ্ঞানী গুণীজন চিত্তরঞ্জন বাবু, তার অভিজ্ঞতা, তার যে এই যোগ সম্বন্ধে যে কথাগুলো তিনি বললেন, আমরা শুনে টুনে গেলাম, কিন্তু কিচ্ছু করলাম না, তাহলে হবে না। এই যে নিজেরও প্রতি শ্রদ্ধা থাকবে, গুরুজন শাস্ত্র বাক্য তার প্রতি শ্রদ্ধা, তাদের জ্ঞান লাভ হবে। আমি যেখানেই যেতে পারি, পড়াশুনো আমি যাই করি, সবাইকে আগে ব্রহ্মজ্ঞান পেতে হবে না, আসুক না, স্টেজ রয়েছে, কিন্তু এই জাগতিক জ্ঞান লাভের জন্য একটা সুস্থ শরীর দরকার। অভ্যুদয় এবং নিশ্চয় জাগতিক উন্নতি এবং সেই পারমার্থিক মুক্তি, সে যাই করি শরীরটি সুস্থ রাখা দরকার। এবং খুব না করি ব্যায়াম, না করি আসন, না করি দৌড়ঝাঁপ, না করি খেলাধুলো, আর ঘরের মধ্যে টিভি হয়েছে, আজকাল তো টিভি নেই, আরো পকেটের মধ্যে এসে গেছে মোবাইল। কাজেই আমাদের এই দিকটা বাবা মারাও যারা রয়েছেন, আমি খুব অনুরোধ করব, সত্যি এই জাতিটাকে জাগতে হবে, উঠতে হবে। এই যে আমাদের রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানটা হয়েছে কেন জানেন? একজন সাধু, তিনি আমেরিকায় ছিলেন, তারা 2 ভাই সাধু হয়েছিলেন, ক্যালকাটা ইউনিভার্সিটির ব্লু ছিলেন তারা, সমস্ত স্কলার। সেই 2 ভাই সাধু হয়েছেন, নির্মল আর বিমল, এটা 2 ভাই শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য ছিলেন। নির্মল মহারাজ তিনি বিদেশে গিয়েছিলেন, পরে ফিরে এসেছেন, এখানে আমাদের জেনারেল সেক্রেটারি ছিলেন দীর্ঘকাল, এবং তারপরে তিনি প্রেসিডেন্টও হয়েছিলেন।
তিনি নবম প্রেসিডেন্ট ছিলেন রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশনের স্বামী মাধবানন্দজি মহারাজ। আর এই সেবা প্রতিষ্ঠানটা করলেন কেন? একজন মহারাজ, একজন সাধু, তিনি আমেরিকায় ছিলেন, সেখানে দেখতেন পার্কে কি সুন্দর মায়েরা যাচ্ছে, জাস্ট বেশি দিন হয়নি, হয়তো বাচ্চা হয়ে গেছে, এখন সুন্দর বাচ্চা, তাকে ওই একটা ওই কি প্যারাম্বুলেটর বলে না কি বলে, একটা বাচ্চাদের ওই কিছুর মধ্যে একটা বসিয়ে, বেশ পড়বে না, তার মধ্যে করে ঠেলে ঠেলে নিয়ে এক জায়গায় রেখে নিজে দৌড় করছেন, ঝাঁপ করছেন, শিশুগুলোর সাথে নিয়ে আসছে, তারাও যে হাঁটাহাঁটি করছে। দেখছেন যে এই জাতিটা আমেরিকায় না মায়ের শরীর ভালো, শিশুর শরীর ভালো। তো এই যদি মার শরীর যদি ভালো না থাকে তাহলে শিশু সুন্দর স্বাস্থ্যের শিশু হবে না। আর শিশুরাই যদি অসুস্থ হয়ে জন্মায়, আন্ডারওয়েট বেবিস উইথ সো মেনি ফিজিক্যাল এলিমেন্ট, এগুলো যদি হয় ইলনেস, তাহলে তারা কি করে বিদেশিদের হটাবে, স্বাধীন হবে দেশ, মুক্ত হবে কি করে? আগে ফিজিক্যাল পলিটিক্যাল লিবারেশনটাও তো দরকার, তা না হলে সে আত্মার লিবারেশন তো আসবে পরে। হ্যাঁ, শাস্ত্রে আছে পরাধীন জাতির কোনো ধর্মই নেই। স্বামীজি আমি বলছেন যে তোদের ধর্ম কি আর আছে? তা কেন তিনি এসে আমেরিকা থেকে ফিরে এসে বেলুড় মঠে অনেক ঝগড়া করে যে এখানে আমি কি প্রথম নামটা হয়েছিল মাতৃমঙ্গল এবং শিশু সদন, শিশু মঙ্গল, শিশুদের মঙ্গল। কেন শিশুদের? ওরাই তো জাতি। এই যে বললাম আমাদের ছোট ছেলে মেয়েরা সবসময় নিজেরাও যদি একটু আসন টাসন করেন না, দেখবেন আরে এই বাবা মা বুড়ো বয়সে আসন টাসন করছে, তাহলে আমাদের এই জিনিসটা খারাপ নয়। ওরাও অ্যাট্রাক্টেড হবে, ওরা ইন্সপায়ার্ড হবে, এনকারেজড হবে, ওরা এগুলো করবে। তাই আপনাদের কাছে একটু অনুরোধ করছি, একজন সন্ন্যাসী বিদেশ থেকে চলে এলেন, না আমি দেশে ফিরবো কি না আমি শিশু মঙ্গল, আমরা সাধু আমাদের শিশু মঙ্গলটা না। তখনকার দিনে মায়েরা যখন গর্ভবতী মায়েরা আসতেন, শুরু হলো তাদের আরতি করে যে তুমি একজন সুন্দর মানে সুস্থ নিরোগ এবং দেবগুণ ও ভাবাপন্ন দেব সম্পদের দৈবী সম্পদের অধিকারী একজন সুন্দর শিশুর জন্ম দেবে হে দেবী। আরতি করে তাকে রাখা হতো প্রিন্যাটাল এবং তারপরে পোস্টনাটাল, এই সমস্ত ট্রিটমেন্ট করে টোরে অনেক কিছু করে, যাতে যে হ্যাঁ এখন নিশ্চিন্ত হওয়া গেল যে বাড়িতে ফিরে গেল মা এবং শিশুর কোনো ক্ষতি হবে না শারীরিক। সেই কথা ভেবে এই রামকৃষ্ণ মিশনের এই শিশু মঙ্গল শুরু হলো। এই তা যেটা বলছি, জাতি গঠন করতে হলে, এগিয়ে যেতে হলে শিশুগুলোই কিন্তু আমাদের, আপনার ক্যাপিটাল কিন্তু টাকা পয়সা ব্যাংকের নয়, ওদের শরীর মনগুলো আপনাদের ক্যাপিটাল। ছোট ছোট শিশু যারা রয়েছে, এত বলছি এই জন্য যে প্লিজ একটু সিরিয়াসলি নিন, এই সব কিছু সরকারের দায়িত্ব নয়। আমি যেখানে সেখানে নোন ফেলবার বলবো, মিউনিসিপ্যালিটি কেন ঝাড় দিচ্ছে না, ওরা কি করছে? আমি আইন ভাঙবার বলবো, পুলিশ কেন দেখছে না, সরকার কেন এই করছে না, এগুলো ঠিক নয়। একটা সুস্থ জাতির এরকম চিন্তা হওয়া উচিত নয়। আমাদের সকলের এর মধ্যে দায়িত্ব রয়েছে জাতিটাকে গড়ে তুলতে, নিজেরাও আনন্দে থাকুন। আর এই শারীরিক আনন্দের সঙ্গে সঙ্গে দেখবেন মনটি যদি এর সঙ্গে আমরা যদি ধর্মভাবটি থাকে আমাদের মধ্যে, যদি সৎচিন্তা, সততা, পবিত্রতা, আত্মশ্রদ্ধা এগুলো যদি থাকে, নিঃস্বার্থপরতা, প্রেম, ভালোবাসা, এই দেশের জন্য জাতির জন্য আমাদের দায়িত্ববোধ, দেখব যে তাহলে পরবর্তীকালে আমরা এই শুধু এই হঠযোগের আনন্দ, শারীরিক আনন্দ, এই ব্যথাটা গেছে, এটা কমেছে, ওটা কমেছে, ভালো না, ওটা তো যাবেই। বিষয়ানন্দ, ভজনানন্দ, শেষে ব্রহ্মানন্দের উপলব্ধি আনন্দ আমরা পাবো। আর এই যোগ গুলো সাধনা করলে, এই ব্যায়ামগুলো চর্চা করলে অনেক রকমের গুণ সেগুলো শরীরের মধ্যে আমাদের, এরা বলবেন আমি সময় নেব না, সে কত রকমের যে রক্ত চলাচল বৃদ্ধি পাবে, মন শান্ত হবে, মেডিটেটিভ হবে, পড়াশোনা আমার মন বসবে, আমি ভালো নম্বর করতে পারবো, আমার আচার আচরণ ভালো হবে, মানে শারীরিক কত রকমের প্রতিবন্ধকতা, অসুস্থতা যে দূর হবে, মানসিক আনন্দ আসবে। আসুন সবাই মিলে, এটা শুধু একদিন বছরে পালন করলাম সেটা না করে সত্যি সত্যি একটু একটু প্রত্যেকে প্রতিদিন একটু ভালো হাঁটা, ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ফর দ্য সিনিয়র পিপল। বয়স্ক লোকদের পক্ষে হাঁটাহাঁটি, একটু হাঁটাহাঁটি, দৌড় ঝাঁপ। আর এই যে বাচ্চা ছেলে মেয়েগুলোকে কিচ্ছু করতে দেন না, একেবারে খাইয়ে দেবো, বড় হয়ে গেছে, এই করে কিন্তু আরো ওদের শরীর খারাপ হচ্ছে। allow them to do their duties themselves, তাদের মতো তারা নিজে হাতে একটু দৌড় ঝাঁপ এবং কাজ টাজ একটা করুক। না করে করেই কিন্তু এই যে ওবেসিটি হচ্ছে,
স্থূলতা আসছে, না হৃদয়ের প্রসার ঘটছে, না বুদ্ধির হচ্ছে, শারীরিক দিক থেকে হচ্ছেই না। যাই হোক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই দিনটিতে আমাদের সকলের সঙ্গে যোগ দিয়েছেন, আনন্দ করে এটা দেখুন। আমাদের ছেলেমেয়েরাও নানান অনুষ্ঠান করবে, চিত্তবাবুর কাছ থেকে আমরা জ্ঞান গর্ভ কিছু উপদেশ এগুলো পাবো, কথা। আসুন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। স্বামী সুমশানন্দজি মহারাজকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম, যোগ সম্পর্কে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় চিত্তরঞ্জন সামন্ত মহাশয়। স্যার একজন ইন্টারন্যাশনাল যোগা এক্সপার্ট এবং গেস্ট লেকচারার। উনি ওনার অভিজ্ঞতা এবং জ্ঞান দিয়ে আমাদের আলোকিত করবেন। স্যার, আপনি কাইন্ডলি মঞ্চে চলে আসুন। নমস্কার। শ্রদ্ধেয় রেসপেক্টেড স্যার মহারাজজি, সমানাসানন্দজি কথা মনে হচ্ছিল যেন শেষ না হোক, এত সুন্দর লাগছিল শুনতে। এবং আমি এখানে আগত যারা সবাই এসেছেন তাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। এবং যার কথা না বললে নয়, ডক্টর শঙ্খ বাসুকে ধন্যবাদ যে আমি এরকম একটা স্টেজে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছি। এবং এই যোগ নিয়ে বলতে গেলে এই মহা জ্ঞানী গুণীদের মাঝখানে আমার মনে হয় একদমই দেওয়ানা। আমার জীবনে যে স্বামী বিবেকানন্দের প্রভাব, যে সামান্য কিছু মানে ছোট চটি বই পড়ে যে শিক্ষা, যে তারপরে আমার ভ্রমণ। আমি বর্ধমান জেলার একটা প্রত্যন্ত গ্রামের ছেলে। বর্ধমান গ্রাম থেকে আমি বর্ধমান টাউনে আসি একজন জয়ন্ত হোর বলে যোগা শিক্ষকের কাছে শিক্ষকতা করার পর আমি চলে যাই ঋষিকেশের যোগা নিকেতন আশ্রমে। ওখানে স্বামী মুক্তানন্দজি মহারাজ, উনি একজন জ্ঞানী লোক, যে IIT বোম্বে, উনি সিসোরে ইন্ডিয়ান অয়েল ও অক্সিজেন ডিপার্টমেন্টে চাকরি করতেন। ভালো লাগেনি, এসে আশ্রমে রয়েছেন এবং যোগা শিক্ষা দিতেন। সেখান তারপর থেকে আমি পৃথিবীর 33টা কান্ট্রি এবং 43 হিমালয়ের পথে পথে ভ্রমণ করেছি, যে নানা রকমের এক্সপিডিশন, ট্রেকিং এক্সপিডিশন, এবং সারা ভারতবর্ষের অল্প বিস্তর আমি প্রায় সব জায়গায় ভ্রমণ করেছি। স্বামী বিবেকানন্দ বলতেন, যদি নিজের ভারতবর্ষ যদি না জানো, পৃথিবীতে তুমি কিচ্ছু জানবে না। এবং ওনার সেই কথাগুলো, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ, বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস, তুমি সব পারবে, কনফিডেন্স গেন করা। আমার মনে হয় পৃথিবীতে কেউ নেই যে এরকম ভাবে দিতে পারে, একটা মানুষের মধ্যে শক্তি যোগাতে পারে। আমারও তাই। আমার জীবনের ফিট বলতে, আমি মাউন্ট এভারেস্টের সামনে কালাপাথরের ওপরে অ্যারাউন্ড 19,000 ফিট হাইটের উপরে 162 রকমের যোগা পশ্চার আমি করি, সেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য। তারপর আমার পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ডাক আসতে লাগলো। এটা আমি বুঝিনি, যেটা ইয়ের বসে করেছিলাম, চোখের বসে করেছিলাম। যেখানে আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, সেই চাকরিতে আমি মাসে 2-3টে আমি এয়ার কন্ডিশন প্রোডাক্ট নিয়ে কাজ করতাম। সেখানে আমি করার পরে 2-3টে বিক্রি করতে পারতাম। তারপরে দেখলাম যে আমার মাসে 50টা বেশি সেল হয়ে যাচ্ছে। যে এরকম হতে পারে, আমার কাছে এটা অকল্পনীয়। এরপর আমার জীবনের প্রথম যাওয়া হচ্ছে জার্মানিতে। জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট এরিয়ার বোপার শহরে, যেখানে রাইন নদীর ধারে অনেক ক্যাসেল আছে। সেই ক্যাসেলের নানা রকমের যোগ ব্যায়ামের স্কুল আছে, সবই দেখি সংস্কৃতে লেখা। আমার দেশে একটা জায়গাতেও যোগার স্কুলের নাম সংস্কৃতে লেখা নেই। তারা নিয়ে যেত যে আমাদের দেশের যারা যোগার যে উৎপত্তি হচ্ছে ঋষিকেশ, হরিদ্বার বলে ওনারা জানেন, অতএব ওখান থেকে কোনো স্টুডেন্ট যদি যে আমাদের শিক্ষা দেয়, তাহলে মনে হয় সেটা মনে হয় ওনাদের বিজনেস খুব ভালো চলবে। এরকম ভাবেই আমার যাওয়া। আমার প্রথমেই যে ধাক্কা খাওয়া, আমি ওখানে গিয়ে যথারীতি আমার গুরুজি যেমন শিখিয়েছেন সেরকম ভাবে শিখাচ্ছি। আমি পদ্মাসনে বসে প্রথম শুরু করেছি, যে করে যে এরকম ভাবে এই করতে হয়, এই করলে মনের এই ওপরে চাপ পড়ে, এই তুমি কনসেন্ট্রেশন বাড়ে। হঠাৎ দেখলাম পিছিয়ে থেকে একজন লোক
হাত তুলে প্রশ্ন করতে গেলো, স্যার ক্যান আই আস্ক ইউ কোশ্চেন? মানে হোয়াট? বলে আপনি যা শেখাচ্ছেন, যা বলছেন, একটা প্রুভ করতে পারবেন? আমি তো মহা মুশকিলে পড়লাম। আমি মনে মনে ভগবানকে ডাকছি, তুমি আর বাঁচাও। ওদের নিজেদের মধ্যে কথা হচ্ছে, না হলে ভাগিয়ে দাও, মানে এরকম একটা। আমি মনে মনে খুব ইয়ে করছি, ভগবানকে ডাকছি। তারপর দেখলাম যে দুজন লোক চলে এলো মেশিন নিয়ে, আমার বুকে, মাথায়, পিঠে লাগিয়ে দিয়ে বলে প্রুভ করো। আমি ধ্যানে বসেছি এরকম ভাবেই ইয়ে করে, হঠাৎ কিছুক্ষণ বাদে বললো, না এটা পসিবল, যে ব্রেনের মধ্যে সাফিসিয়েন্ট অক্সিজেন যাচ্ছে, আর মাইন্ড এরকম ভাবে শান্ত হচ্ছে, হার্ট বিট এরকম কমে যাচ্ছে। দেখা গেলো আমার হার্ট বিটও কাউন্ট হলো 56, 58 এর মধ্যে রয়েছে, সেটা এখনো আমার বিলং করে। অতএব ওরা বললো যে হ্যাঁ এটা হতে পারে যোগ করলে। আর যোগা তো মাঝে মাঝে আমি 8 ঘন্টা 10 ঘন্টাও করি, কারণ ইন্ডিয়ান পুলিশ, আমাদের মিলিটারি, তারপর এনডিআরএফ, ডিএমজি, এদেরও আমি শিক্ষা দিই। মাঝে মাঝে আমার 8-10 ঘন্টাও হয়ে যায় কখনো কখনো। এরকম ভাবেই আমার চলে। আমার জীবনে সবচেয়ে বড় অভিজ্ঞতা যে যোগা ডিপ্রেশনকে কিল করতে পারে, এটা আমি অত জানতাম না। হঠাৎ আমার সাথে পরিচয় হলো ওয়ার্ল্ড কাপ অফ যোগাতে, যে হলিউড অ্যাক্ট্রেস সামান্থা লকউড, তার সাথে পরিচয় হয়। আমি জিজ্ঞেস করলাম, আপনি এলেন কি করে যোগাতে? উনি বললেন যে আমার জীবনটা খুব ভালোই কাটছিল, আর 2007 পর্যন্ত আমি যত মুভি করেছি সব হচ্ছে আপওয়ার্ড কার্ভ, একদম হাই। হঠাৎ 2007 থেকে 10 মধ্যে যা মুভি করেছি সব ফ্লপ। তোমরা ইন্ডিয়ানরা কোথাও দুঃখ আর সুখকে এক করে দেখতে জানো, কিন্তু আমরা জানি না। আমরা জানি শুধু আমার সাফল্য চাই, থামতে জানি না। তারপর যে আমার মধ্যে দেখা গেল 2007 থেকে 10 মধ্যে যা মুভি করেছি ফ্লপ করছে। আমার ডিপ্রেশন, যে প্রযোজক বা ডাইরেক্টরের কাছে যাতে তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে, তার কাছে বিশাল অপমান। সেই অপমানের জ্বালাতে দেখা গেল তার শরীরে র্যাশ বেরিয়ে গেছে। সে কিছুদিন যত ডাক্তারের কাছে যাচ্ছে, কেউ ভালো করতে পারছে না। কে একজন খবর দিয়েছে যে না, একজন বিক্রমস বলে ইউএসএ তে, আপনাদের বেভারলি হিলসে তার যোগা সেন্টার হচ্ছে, ওখানে যাও। ওখানে যাওয়ার পরই মাসখানেকের মধ্যে তার রেস, মানে গা থেকে র্যাশ চলে গেল, প্লাস কনফিডেন্স ফিরে গেল। সে এখন লাইন অফ ফায়ার বলে একটা মুভিতে করেছে, তারপর জয়েন করেছে। এতে বোঝা যাচ্ছে যে বললো যে ডিপ্রেশন যে যোগা মানে কিল করতে পারে, এটা আমাদের দেশে মুনি ঋষিদের তৈরি, যে কত হাজার বছরের পুরনো, যে সেটা আমরা ভাবতে পারি না। অথচ দেখা যায় যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইউএসএ, ওরা একটা সমীক্ষা করেছেন যে যোগা নিয়ে কি, যে ক্যারাটে, যত রকম গেম আছে, কার্ডিওভাস্কুলার, যে মাসল ফিটনেস, এসব নিয়ে একটা এক্সারসাইজ আছে। এত এক্সারসাইজ হয় যে ক্যারাটে, কুংফু, তোচি, বুলগেরিয়ান টুইস্ট, তারপরে নর্ডিক হাল, তারপরে টুইস্ট, আমেরিকান কেটেলবেল সুইং, টার্কি গেট আপ, নর্ডিক কাল, ইন্ডিয়ান যোগা আর সূর্য নমস্কার। এই নিয়ে প্রায় 20টা না 25টা নিয়ে সার্ভে করেছে সারা পৃথিবী জুড়ে। দেখা গেছে যে আমাদের ইন্ডিয়ান সূর্য নমস্কার এবং ট্র্যাডিশনাল যোগ হচ্ছে দি বেস্ট, যেটা শরীরের মধ্যে এমন প্রক্রিয়া এমনভাবে চালায়, মানুষকে শান্ত রাখে, ব্রেনকে অক্ষুণ্ণ রাখে এবং তার মনের মধ্যে শক্তি যোগায়। এটা কোনো এক্সারসাইজের মধ্যে পাওয়া যায় না। যখন দেখা যায় যে ওয়েস্টের লোকেরা যদি বলে যে স্বীকৃতি দেয়, তখন বাকি পৃথিবীর নড়ে চড়ে বসে। এই জন্য আমাদের যোগা যে এত পুরনো, অথচ তার এত ক্ষমতা আমরা জানি না। এ তো গেল একই। এবার হচ্ছে মনের ওপরে প্রভাব পড়া, যে কিরকম, যে আমার মনে মনে ইচ্ছা ছিল যে আমি মানস সরোবর কৈলাস যাবো, কিন্তু এত টাকা লাগবে, যাবো কি করে। মনের ইচ্ছা মনেই রয়েছে। হঠাৎ রবীন্দ্র সরোবর লেকে আমি মর্নিং ওয়াক করি সকালবেলা। হঠাৎ এক মারোয়ারি বন্ধু এসে বললো, চিত্ত তুমি আমায় নিয়ে যাবে মানস সরোবর কৈলাস? আমি তো যেন হাতে চাঁদ পেলাম। সঙ্গে সঙ্গে আমি কাঠমান্ডুতে কিছু ট্রাভেল কোম্পানিতে তাদের টেলিফোন করলাম, 15 দিনের মধ্যে যোগাযোগ করে বেরিয়ে পড়লাম। আমার হয়ে গেল কৈলাস মানস সরোবর যাত্রা। এরকম মানে এই যে হতে পারে, যে ইচ্ছা থাকলে উপায় আছে, দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে, সম্ভব। আমি গেছি তিব্বতের লাসা শহরে, যে ফরবিটেন সিটি হিসাবে সবাই পরিচিত। সেই সিটিতে মানে মায়াবী শহর, এত পুরনো অ্যানসিয়েন্ট শহর। সেই শহরে থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে 3টি ভিলেজ আছে, সবাই দেখতে যায়। কেন? 100 বছরের ওপরের লোকের সংখ্যা 72%।
তারা একদম প্রিমিটিভ ওয়েতে রয়েছে, চায়না গভর্নমেন্ট চায় ইলেকট্রিসিটি দিতে, তাদের অনেক করে দিতে, তারা চায় না। তাদের ইয়েটা কি, যে এতদিন বাঁচে, কাজকর্ম করছে, খেতি করছে, সবকিছু করছে, কিন্তু এই বাঁচার রহস্যটা কি? দোভাষীর মাধ্যমে তাদের জিজ্ঞাসা করা হলো, আপনি সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করেন? তখন ওরা বলতে লাগলো, সকালবেলা ঘুম থেকে উঠে যে লর্ড বুদ্ধের উপাসনা করি। সেটা কিরকম উপাসনাটা? হচ্ছে দুবার চোখটা ঘুরিয়ে নিল, ষষ্ঠাঙ্গে শুয়ে পড়লো সূর্য নমস্কারের মতো, আবার দুটো চাকার মতো ঘষে আবার সে জায়গায় দাঁড়িয়ে পড়লো, 108 বার এরকম করেন। করার পরে ওনারা বললেন, আরেকটা কথা বললো, যে খাবার দাবার কি খান? বলে পরিমিত আহার। পরিমিত আহারটা কি? কিছুক্ষণ আগে মহারাজজি যেটা বলছিলেন, যে আমরা সবকিছু খাবার দাবার খাই, এ করি, কিন্তু খাওয়া কতটুকু খাবে? যে তোমার মন বলে দেবে এই শরীরটাকে বাঁচাতে গেলে কতটুকু দরকার, তার বেশিও না কমও না। যদি বেশি খাও সামনে জমবে, পিছনে জমবে। 1 ইঞ্চি ফ্যাট জমা মানে হচ্ছে তোমাকে লেজি তৈরি করবে। তুমি অলওয়েজ যে কাজটা এখন করার কথা সেটা তুমি ডিলে করবে, অলওয়েজ ডিলেইং সিস্টেম। অতএব পরিমিত আহার করা দরকার। আর তাদের মধ্যে কি আছে, যে খেতি করে, পাহাড়ি জায়গাতে, পাথরের জায়গাতে তারা চাষ করে, প্লাস বয়েল খাবার খায় সারাদিন, মানে যা কিছু খায়, এবং সন্ধ্যেবেলা 6টা-7টার মধ্যে ঘুমিয়ে পড়ে। কেন ঘুমাবে? ইলেকট্রিসিটি নাই, ইয়াকে চর্বি থেকে তৈরি হওয়া দ্বীপ জ্বালিয়ে তারা খাবার দাবার খায় বা সন্ধ্যেবেলাটুকু কাটায়। তারপর তারা শুয়ে পড়ে, আবার ভোরবেলা উঠে কাজ। এই হচ্ছে সরল লাইফস্টাইল। লাইফটাকে যদি আমরা ক্রিটিক্যাল করে ফেলি তখন আমাদের নানা রকম প্রবলেম। অতএব সরল লাইফস্টাইল চাই। এরকম নানা জায়গায় আমার জীবনে প্রথমে যেটা ঘটেছিল, যে মাউন্ট এভারেস্টে বেস ক্যাম্প যাবো, প্রথম আমাকে বন্ধুরা খবর দিয়েছিল 14 দিন লাগে রে যেতে, তুই কাঠমান্ডু যাবি, কাঠমান্ডু থেকে একটা ছোট ফ্লাইট আছে, তাতে করে লুকলা যাবি, ওখান থেকে 7 দিন যাবি, 7 দিন আসবি, 14 দিন। আমার কাছে টাকা পয়সা অত বেশি নেই, আমি 14 দিনের খাবার টাকা পয়সা নিয়ে গেছি। হঠাৎ কাঠমান্ডুতে গিয়ে ফ্লাইটের টিকিট কাটাই আছে, বললো সকালবেলা গেলাম, 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকার পর বললো না, ফ্লাইট যাবে না। আমি জানি তারপর দিনে দেবে, বললো না না আপনার পর দিনে হবে না, 21 দিন পরে হবে। আমি তো মহা চিন্তায় পড়লাম, ঠিক করলাম না আমি চলে যাবো। যে ওইখান থেকে কিছুটা বাস যায়, তারপরে হাঁটা 14 দিন চলে গেলাম। 14 দিন যাওয়ার পরে আমার কাছে আর কোনো টাকা নেই, পয়সা নেই, আমি কি করব? যে মনে মনে জানি কিছু একটা উপায় হয়ে যাবে। কি আমি করলাম কি, সকালবেলা যেমন যোগা করি, যোগা করতে লাগলাম, দেখলাম 2-4 জন ওই লাইনে প্রচুর ফরেনার যায়, তারা এসে আমার সাথে যোগা করতে লাগলো। আমি দেখলাম খাবার দাবার তো কিছুই নেই, আর পয়সাও নেই। কি করে তারা জিজ্ঞেস করলো, তাদের বলা হলো যে অনলি 1 মিল, যে তোমার চার্জ কত, হাউ মাচ ইউর চার্জ? আমি বললাম অনলি 1 মিল। আমি জানি না যে আমার খাওয়া পেলেই হয়ে যাবে। তারপরে 2-1 ওদের মধ্যে শিখিয়ে দিল, না না ওরকম ভাবে বিনা পয়সা কিছু হয় না, তুমি ইয়ে করো, কিছু চার্জ করো, $5, $10 এরকম বলে দিল। 2-3 দিন পর আমি নিচে নামছি, আর আমার সাথে সাথে তারাও নামছে। তারা প্রতিদিনই আমাকে পেয়ে যোগা করতে আরম্ভ করতো, কে $5, কে $10, কে সামান্য এসব দিতে লাগলো। আমি যখন কাঠমান্ডু ফিরে এলাম, কাঠমান্ডু থেকে কলকাতায় এলাম, আমি ফ্লাইট করে ফিরে এলাম, যেটা আমার কাছে একটা বাসে করে যাওয়ার কথা, আসার কথা। এরকম নানা যোগা আমাকে নানাভাবে বাঁচিয়েছে। যে যোগা, এই কনফিডেন্স, যে আমি মনে হয় যেখানেই যাই না কেন আমি ঠিক পারবো, অ্যাডজাস্ট করতে পারবো। এই জন্য সবারই যোগা করা উচিত, এবং শরীর মনকে যেমন ভাবে বাঁধে তেমন মনের শক্তি বাড়ায়। এরকম ভাবে নানা জায়গায়, মিশরে গেছি, মিশরের যে আপনার মন্দির আছে, টেম্পল আছে, মিশর তো এখন 1400 বছর হলো ইসলাম ধর্ম, তার আগে একটা টেম্পল, ওদের মিশরে ইজিপসিয়ান কালচার ছিল। দেওয়ালের গায়ে যোগার চিত্র। আমি তো অবাক হয়ে গেলাম যে কি করে সম্ভব, যোগা তো আমাদের ইন্ডিয়ার তৈরি। প্যারিসের লুভর মিউজিয়ামে গেছি, সেখানে এশিয়ান সেকশনে দেখতে পাচ্ছি মহেন্দ্র হরপ্পার চিত্রগুলো, যে স্কালচার গুলো ওখানে রয়েছে, যে গেছে হরপ্পা মহেন্দ্র থেকে গেছে। যে আমাদের এত আগেও 5000 5,500 বছর আগেও ছিল, তারপরেও আছে, এখনো আছে। এইভাবে নানা জায়গায় যোগের দেখতে পাই যে এরকম অভিজ্ঞতার কথা। আর নিজেকে বিশ্বাস করা আর কি, যে স্বামী বিবেকানন্দের কথা, যে তুমি নিজেকে যদি বিশ্বাস করো, তুমি, আমার মন ধারণা পৃথিবীতে হবে না বলে কিছু নেই। আমি যাচ্ছি কেদারের 5টা কেদার যে আছে, পঞ্চ কেদার, তার মধ্যে একটা কেদার টাফেস্ট, সেটা হচ্ছে রুদ্রনাথ। রুদ্রনাথে যাওয়ার পথে আমার যেমন অ্যাপ্রোচ মার্চ, ভালো জ্যাকেট, পিঠে আমার খাবার দাবার, রুকসাকের মধ্যে সবকিছু রয়েছে। আমি যাচ্ছি, দেখলাম একদল সাধু বাবা যাচ্ছেন
ওনাদের দেখলাম পিঠে একটা শুধু কম্বল, হাতে একটা আমুলের কৌটোকে কেটে মাল্টিপারপাস ইউজ হয় সেরকম ধরনের নিয়ে যাচ্ছে, পায়ে একটা চপ্পলের মতো। আমি প্রথমে শুরুতেই দেখে বললাম, আরে তোমাদের কাছে খাবার দাবার নেই, খাবে কি? হঠাৎ দাড়িতে হাত বুলিয়ে বলল, মিলে তো ঠিক হয় না, মিলে তো একাদশী। আমি শুনলাম, চলে গেলাম। আমি 5-6 ঘন্টা পরে যখন প্রায় 7-8 কিলোমিটার পৌঁছে গেছি, হঠাৎ বসে আমি খাচ্ছি, ওনারা ক্রস করছেন। আমার কি মনে হলো যে ওনাদের দেখে বললাম, বাবা তোরা নাও খাবার। তখন সঙ্গে সঙ্গে আমাকে বললো, দেখলি বেটা, जिसका सोचना है वो सोचेगा। তুমি যদি ভগবানকে যদি পুরো বিশ্বাস করো, উনি জোগাড় করে দেবেন। যে আমরা পুরোটাই বিশ্বাস কখনো করি না। এরকম অনেক জায়গাতে গোমুখে গেছি, গোমুখে। আচ্ছা, তার আগে বলে রাখি যে আমার যে প্রোগ্রামটা ছিল টাটা স্টিলের প্রোগ্রাম, যে 162টা যোগা, যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য, সেটাতে প্রোগ্রামটার নাম ছিল অল্টি যোগা, মানে হচ্ছে অল্টিটিউডের উপরে যোগ ব্যায়াম। অর্থাৎ আমি করেছি। এবার গোমুখে গেছি, ওখানে কয়েকজন সাধু বাবা রয়েছে, দেখলাম এসেছেন। আমি বললো যে আপনারা কোথায় যাবেন? বললো আমরা গোমুখে যাচ্ছি, আমার স্টুডেন্টদের অল্টি যোগা শিক্ষা দেবো। আর আমি লাফিয়ে উঠলাম, আরে এটা তো আমি করেছি। বলে তুমি কি করেছো? আমি বললাম এই আসন জানিয়ে, ওই আসন জানিয়ে, ওই করে হাজারো নাম বলতে লাগলাম। আমাকে দেখলাম ফিউজ করে দিল। দিয়ে বললাম না না, এটা নয়। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এটা কি আপনাদের, ওটা কি? তখন ওনারা বলতে লাগলেন, এটা হচ্ছে যে আমরা মেসেজ পাঠাবো, সেটা মেসেজ একজন রিসিভ করবে। আমি এরকম হয় নাকি? আমাকে বলে একটা স্যাম্পল আমাকে কিছু দেখান। অনেক পেরাপিতে পড়লো যে প্লিজ টেক এ পিস অফ পেপার, গো দেয়ার, হোয়াট এভার ইউ লাইক রাইট অন দ্য পেপার। আমি সেখানে যাওয়ার পরে এবার মনে মনে আমি ব্যাটাকে জব্দ করবো বলে আমি লিখতে লাগলাম। হঠাৎ কি মাথার মধ্যে এলো, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ, 3টে লাইন লিখলাম। লিখে ফোল্ড করে নিয়ে এসে সামনে এসে বললাম, কি লিখেছি বলো। সে বার করে কাগজটা বার করে, তুমি এটা লিখেছো? অবাক হয়ে গেল যে আমাকে শেখাও। এরকম মানে ঘটনা এরকম নানা রকম চলতেই থাকে। যেখানে যাই সেখানেই আর কি এরকম ধরনের ইয়ে। আর জেনারেলি দেখা যায় যে আমাকে মানে যোগানে মানে বক্তৃতা বলতে গেলে যা হয় তার চেয়ে আমাকে মনে হয় 1 ঘন্টা যদি বলা হয় যে শীর্ষাসন করে থাকো, সেটা আমার পক্ষে মনে হয় অনেকটাই সহজ। আমি আর বেশি কিছু ইয়ে করছি না। থ্যাংক ইউ, নমস্কার। মাননীয় চিত্তরঞ্জন সামন্ত মহাশয়কে অসংখ্য ধন্যবাদ তার বক্তব্যের জন্য। এবার মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো শ্রী রাজীব ব্যানার্জি এবং শ্রীমতী পল্লবী ব্যানার্জি, যোগ প্রশিক্ষক, গোলপার্ক রামকৃষ্ণ মিশন। স্যার ও ম্যাডামের তত্ত্বাবধানে এবার যোগাসন প্রদর্শন করবে মিশনের ছাত্রছাত্রীবৃন্দ। মিউজিয়ামের ইনচার্জ মাননীয় সুমনানন্দজি মহারাজ। হ্যালো হ্যালো। মাননীয় মহারাজ সম্মান জানাচ্ছেন চিত্তরঞ্জন সামন্ত মহাশয়কে। ধন্যবাদ মাননীয় মহারাজ। বালক বিভাগে संचालन, रिपीट पदहस्तासन, संचालन
করে, আমাদের মেন্টাল ফোকাসেও হেল্প করে। বাচ্চারা যে চঞ্চল হয় তারা যদি এই পশ্চার প্র্যাকটিস করে তাহলে কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াতে হেল্প করে। রেগুলার এই পশ্চার প্র্যাকটিস করলে আমাদের যে স্পাইনাল কারেকশন করতে হেল্প করা হয় এবং আমাদের অ্যাঙ্কেল, ফিট, পায়ের স্ট্রেংথ বাড়াতে আমাদের হেল্প করে। নেক্সট আমরা করব উস্ট্রাসন, ক্যামেল পশ্চার। চলো করে ফেলো। উস্ট্রাসন পশ্চারটা দেখতে ইজি হলেও এটা কিন্তু ভীষণ একটা টাফ, ব্যাক বেন্ডিং। বাচ্চাদের জন্য খুব ইজি, ওদের স্পাইন খুব ফ্লেক্সিবল হয়, নমনীয় হয়। এটা মেনলি আমাদের স্পাইনকে ফ্লেক্সিবল করতে হেল্প করে এবং চেস্ট ওপেন করছে, মানে আমাদের রিব কেজটা ওপেন হচ্ছে, আমাদের লাংস ক্যাপাসিটি বাড়াতে হেল্প করে। নেক্সট আমরা যাব র্যাবিট পশ্চার। শশাঙ্ক আসনে চলে আসবো। র্যাবিট পশ্চার আমাদের ব্রেনেতে ব্লাড সার্কুলেশন বাড়াতে হেল্প করে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের মাথাটা একদম ফ্লোরে, ক্রাউনটা চলে এসছে ফ্লোরেতে, সুতরাং আমাদের পুরো ব্লাড সার্কুলেশনটা ব্রেনেতে আসছে। নেক্সট আমরা যাব পদ্মাসন, লোটাস পশ্চার। পদ্মাসন, লোটাস পশ্চার হচ্ছে আমাদের ধ্যানাসন, মানে আমরা ধ্যান করার জন্য এই আসনটা অ্যাডপ্ট করতে পারি। তোমরা দেখতেই পাচ্ছ, আপনারা দেখতেই পাচ্ছেন যে চোখ বন্ধ আছে, মানে ধ্যানাসন মানে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াতে হেল্প করে। এবং পদ্মাসনের একটা খুব ভালো বেনিফিটস হচ্ছে, এটাকে বলা হয় সর্বরোগ হরণ, মানে সমস্ত রকম রোগকে হরণ করতে হেল্প করে এই আসন। নেক্সট আমরা যাব ভুজঙ্গ আসনে, কোবরা, look like a snake. ভুজঙ্গ আসন মানে সাপকে আমরা যেমন ফ্লেক্সিবল দেখি, সেরকমই আমাদের স্পাইনকে ফ্লেক্সিবল করতে এই আসন ভীষণ উপকার করে। পূর্ণ ভুজঙ্গ আসন যারা করতে পারবে করে নিতে পারো। নেক্সট আমাদের চেস্ট ওপেন করছে, থাইরয়েড যাদের আছে তাদের জন্য ভীষণ ভালো, কারণ নেক পোর্শনটা আমাদের স্ট্রেচ হচ্ছে, এখানে যে থাইরয়েড গ্ল্যান্ডটা আছে সেটাকে অ্যাক্টিভ করতে হেল্প করে এই আসন। নেক্সট আমরা যাব ধনুরাসন, গো পশ্চার। ধনুরাসনের খুব ভালো বেনিফিটস আছে, বিশেষ করে মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য, আমাদের যে কোনো গাইনো প্রবলেমের জন্য এই আসন ভীষণ ভালো। এখানে আমাদের এন্ডোক্রাইন সিস্টেমকে রেগুলেট করতে ভীষণ হেল্প করে এবং স্পাইন অবশ্যই ফ্লেক্সিবল করতে হেল্প করে এই আসন। নেক্সট আমরা চলে আসবো চক্রাসনে। চক্রাসন আমাদের ফুল বডি স্ট্রেংথেনিং একটা যোগা পশ্চার। এটা একটা অ্যাডভান্স যোগা পশ্চার। শোল্ডারের স্ট্রেংথ ভীষণ ভালো থাকলে তখন আমরা এই আসনটা করতে পারি। এর সাথে আমাদের পায়ের যে মাসেলগুলো আছে সেগুলোরও স্ট্রেংথ ভালো থাকতে হয় এবং এই পশ্চারে দেখাই যাচ্ছে আমাদের স্পাইনটা ভীষণ ভালোভাবে ফ্লেক্সিবল হচ্ছে, সুতরাং এই আসন আমরা করলে অনেক বেনিফিটস পাবো। শবাসনে চলে আসবো। এটা ডিফিকাল্ট পশ্চার ফর কিডস, কারণ এরা এত চঞ্চল থাকে। শবাসনটাই ভালো করে ওকে, রিল্যাক্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবাইকে নমস্কার করে তারপরে
অসংখ্য ধন্যবাদ মিশনের যোগ প্রশিক্ষণ কেন্দ্রের সব ছাত্রছাত্রীদের এত সুন্দর যোগাসন পরিবেশন করার জন্য। এবার আমি ডেকে নেব বালক বিভাগের যারা ছেলেরা যোগাসন প্রদর্শন করবে। হ্যালো হ্যালো শঙ্খ দে, সুকান্ত বসাক এবং রঞ্জন মণ্ডল এরা মিশনের যোগ প্রশিক্ষণ কেন্দ্রেরই ছাত্র। এবার এরা শুরু করবে, এরাও সূর্য নমস্কার দিয়ে শুরু করবে। চলো নমস্কার, চলে এসো মন্ত্র দিয়ে। ওম হিরণ্ময়েন পাত্রেণ সত্যসৎ অপিহিতম মুখম তত্তং পুষম অপাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে। ওম মিত্রায় নমঃ। ওম রবে নমঃ। ওম সূর্যায় নমঃ। ওম ভানুবে নমঃ। ওম খগায় নমঃ। লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড। ওম পুষ্ণে নমঃ। ওম হিরণ্যগর্ভায় নমঃ। ওম কর্মৃচ্ছায় নমঃ। ওম আদিত্যায় নমঃ। ওম সাবিত্রে নমঃ। ওম অর্কে নমঃ। ওম ভাস্করায় নমঃ। ওয়ান মোর, রিপিট। ওম মিত্রায় নমঃ। ওম রবে নমঃ। ওম সূর্যায় নমঃ। ওম ভানুবে নমঃ। ওম গায়ে নমঃ। ওম ওম হিরণ্যগর্ভায় নমঃ। ওম আদিত্য মরিচায় নমঃ। ওম আদিত্যায় নমঃ। ওম সাবিত্রে নমঃ। ওম অর্কায় নমঃ। ওম ভাস্করায় নমঃ। সমস্থিতি। নেক্সট ট্রায়াঙ্গেল পশ্চাৎ ত্রিকোণাসন। ট্রায়াঙ্গেল পশ্চাৎ ত্রিকোণাসন। এই আসনের বেনিফিট বলার আগে এই পশ্চাৎটা সম্পর্কে বলি। এখানে বোথ নি এলবো আমাদের পুরো একদম লক থাকছে, টাইট থাকছে। তো সেখানে আমাদের নি পেন যাদের আছে, ব্যাক পেন যাদের আছে, শোল্ডারের কিছু ডিফেক্ট থাকবে তাদের জন্য ভীষণ ভালো এই পশ্চাৎটা। অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেল যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের যে স্কোলিওসিস, কাইফোসিস এই সমস্ত যে প্রবলেমগুলো থাকে স্পাইনের, সেটা থেকে আমাদের অনেক উপকার পাওয়া যায়। আমাদের স্পাইনকে কারেক্ট করতে হেল্প করে এই আসন। নেক্সট আমরা যাব উৎকট আসন, চেয়ার পশ্চাৎ। রিভলভ ট্রায়াঙ্গেল পশ্চাৎ, অপোজিট। জাস্ট আমরা ত্রিকোণাসন থেকে এখানে আমরা যে টুইস্ট করে নিচ্ছি, এই টুইস্টটা করার ফলে যখন আমরা বুঝতে পারবো যে আমাদের হাঁটু দুটো যেন আরো বেশি লক হয়ে যাচ্ছে, মানে অটোমেটিক্যালি যখন পশ্চাৎটা আরো বেশি ভালো কারেকশন হবে এবং তার সাথে আমাদের স্পাইনটা পুরো সেই গামছা নিড়ানোর মতো টুইস্ট হচ্ছে। এটা কিন্তু আমাদের স্পাইনটা হেলদি রাখার জন্য ভীষণ উপকার। অপোজিট সাইডটাও আমরা একটু করে নেব, বোথ সাইড ব্যালেন্সের জন্য। রিল্যাক্স।
এটাতে লেগের এবং হাঁটুর এই দুটো জিনিসের ভীষণ স্ট্রেংথ দরকার, তবে কিন্তু এই পশ্চারে এত সুন্দরভাবে বসে থাকা যেতে পারে। নেক্সট আমরা আসবো গোমুখ আসন, কাউ ফেস পশ্চার। গোমুখ আসন যদিও এই আসনটা একটা কালচারাল পশ্চার, তাও আমরা এইভাবে বাবা লোকনাথ বাবাকে আমরা বসতে দেখি, তো কাইন্ড অফ মেডিটেটিভ পশ্চারও আমরা এই আসনটাকে বলতে পারি। এখানে বোথ হ্যান্ড ব্যাকে লক করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের যে শোল্ডার আছে সেটা চেস্ট ওপেন করতে এবং শোল্ডার ব্লেড গুলো ওপেন করতে ভীষণ ভাবে হেল্প করছে। চেস্ট ওপেন হওয়ার জন্য আমাদের রিবকেজ যেটা আছে, ছাতি যেটাকে বলা হয়, সেই জায়গা ওপেন হচ্ছে। এতে লাংস আরো এয়ার নেওয়ার জন্য ক্যাপাসিটি খুব ভালো পাচ্ছে, সুতরাং আমাদের লাংস ক্যাপাসিটি বাড়াতে এই আসনও ভীষণভাবে হেল্প করে। বকাসন, আমরা দুজন বকাসন করতে দেখছি আর একজন উত্থিত পদ্মাসন। তিনটে পশ্চারেতেই কিন্তু আমাদের শোল্ডার স্ট্রেন্থ থাকতেই হবে, আদারওয়াইজ আমরা কিন্তু কোনো পশ্চারে থাকতে পারবো না। এবং বকাসনে বিশেষ করে আমাদের যে স্টে করার ক্যাপাসিটি, মানে নার্ভাস সিস্টেমকে ব্যালেন্স করার ক্যাপাসিটি, সেটাও থাকতে হবে। নেক্সট আমরা সর্বাঙ্গাসনে চলে আসবো। সর্বাঙ্গাসন, সর্ব অঙ্গ মানে সমস্ত বডিটাই আমাদের পুরো শোল্ডারের কাছে চলে আসে, শোল্ডার স্ট্যান্ড বলা যেতে পারে, এটা আমাদের শোল্ডার স্ট্যান্ড না। আর এখানে দেখা যাচ্ছে যে ইনভার্টেড পশ্চার, মানে পুরো মাথা নিচে পা উপরে দিকে। আমাদের বেসিক্যালি কি হয়, ব্লাড সার্কুলেশনটা নিচের দিকে বেশি হয়, মানে মাথাতে ব্লাড সার্কুলেশনটা খুব কমে যায়। এই পশ্চার যদি আমরা পার্টিসিপেট করি তাহলে আস্তে আস্তে হলাসনে চলে আসবো, তাহলে আমাদের ব্রেনে ফেসে ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে, মানে ফেস আমাদের ব্রাইট করে, চুল পড়ার সমস্যা থাকলে তাদের জন্য ভীষণ ভালো। সব থেকে ভালো হচ্ছে আমাদের থাইরয়েডের প্রবলেম থাকলে এই হলাসন এবং সর্বাঙ্গাসন, এই দুটোই হচ্ছে কাউন্টার পশ্চার। এই পশ্চারগুলো করলে আমাদের থাইরয়েড, যেটা কমন মেয়েদের বিশেষ করে, তাদের জন্য ভীষণ ভালো হবে। নেক্সট চলে আসবো আমরা সেতুবন্ধাসন, ব্রিজ পশ্চার। আমাদের স্পাইনটাকে ফ্লেক্সিবল করছে। যাদের ব্যাক পেন আছে, লোয়ার ব্যাক পেন বিশেষ করে, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা পশ্চার আর খুবই ইজি পশ্চার, যেটা সবাই এই পশ্চারটা পার্টিসিপেট করতে পারে। মৎস্যাসন, ফিশ পশ্চার। আমাদের সর্বাঙ্গাসন, হলাসন এদের মতো ইকুয়ালি মৎস্যাসনও কিন্তু থাইরয়েডের জন্য ভীষণভাবে উপকৃত। এই আসনটা বলা হয় যে, মানে আমরা যোগাতে বলি যে সর্বাঙ্গাসন, মৎস্যাসন, হলাসন এই তিনটে হচ্ছে কাউন্টার পশ্চার। এই তিনটে একসাথে পার্টিসিপেট করলে আমাদের অনেক কিছু ভালো বেনিফিটস পাওয়া যায়, বিশেষ করে থাইরয়েড, এটা বারবার বলবো। আর মৎস্যাসন আমাদের পদ্মাসনে থেকে মৎস্যাসন করছি মানে এটার বেনিফিটস আরো ভালো হবে। নেক্সট আমরা শীর্ষাসন করে নেব। শীর্ষাসনের সাথে আমাদের অর্ধ উৎকট আসন, হাফ
একটা পায়ে দিয়ে আমরা উৎকার আসন করছি। শীর্ষাসন তো মানে ভীষণ একটা অ্যাডভান্স পশ্চার, ব্লাড সার্কুলেশনের জন্য ভীষণ ভালো, মেন্টাল স্ট্রেংথের জন্য ভীষণ ভালো। ওকে, প্রবলেম হলে আস্তে আস্তে আমরা রিল্যাক্স। শাবাসন। Okay, relax. Thank you. পুরুষ উভয় উপকৃত হন। এতক্ষণকার যা আমরা ডেমনস্ট্রেশন দেখেছি স্বামীজিদের আলোচনায়, এই বিষয়টি স্পষ্ট। এবার আমাদের পরবর্তী সেকশনে আসবেন যারা, তারা হচ্ছেন রুনা ঘোষ, রাখি মণ্ডল, মিতা গায়েন, সুকৃতি রয়। এটা হচ্ছে গার্লস ব্যাচ। তোমরা একে একে এসে মঞ্চে উপস্থিত হও। সূর্য নমস্কার সবাই করেছে, ওদের বললাম যে করতে হবে না, কিন্তু ওরা বলছে না সূর্য নমস্কারটা করবোই, এটা করে অন্য পার্টিসিপেট করব। সূর্য নমস্কারের বেনিফিটস বলি, স্টার্ট করো। স্টার্ট। সূর্য নমস্কার হচ্ছে এমন একটা পশ্চার, ওভারঅল পুরো বডির ব্লাড সার্কুলেশন করতে এই আসন হেল্প করে। টোটাল 12টা পশ্চার আছে আমাদের সূর্য নমস্কারে। 2টো রাউন্ড করলেই বুঝতে পারা যাবে যে নাম সূর্য নমস্কার কেন, মানে বডিতে এত ভালো ব্লাড সার্কুলেশন হয়ে যায় যে বডি একদম গরম হয়ে যায়, একদম সূর্যের মতোই। এই আসন করে অন্য যোগা প্র্যাকটিস করলে খুব ইজি হয়ে যায় পশ্চারগুলোকে পার্টিসিপেট করতে। তার কারণ হচ্ছে এই যে 12টা পশ্চার আমরা যখন পার্টিসিপেট করছি আমাদের কিছুটা ফ্লেক্সিবল হয়ে যায় বডিটা। সুতরাং আমরা যখনই কোনো আসন স্টার্ট করব অন্তত 6 রাউন্ড বা 10 রাউন্ড সূর্য নমস্কার করে আসন পার্টিসিপেট করতে পারি। নেক্সট আমরা যাব বীরভদ্রা আসন স্টেপ 3, ওয়ারিয়র পশ্চার। ব্যালেন্সিং পশ্চার মেইনলি আমাদের লোয়ার লিম, পায়ের স্ট্রেংথ বাড়াতে হেল্প করে এবং ফোকাস, মানে দেখে বোঝাই যাচ্ছে যে এই পশ্চারটা হোল্ড করতে হলে আমাকে মেন্টালি ভীষণভাবে ফোকাস থাকতে হবে। নেক্সট আমরা যাচ্ছি নটরাজ পশ্চার। ব্যালেন্সিং পশ্চার একটা ডান্সের একটা অংশ বলা যেতে পারে নটরাজ পশ্চারটা। এই আসন করলে কিন্তু আমাদের যে মেন্টাল স্টেবিলিটি ভীষণভাবে বাড়ে। একটা সাইড। নেক্সট আমরা করব পর্বত আসন, পিরামিড আসন। পিরামিড আসনের ভেরিয়েশনে যাব আমরা। নর্মালি হাত দুটো ফ্লোরে ডাউন করে ফোরহেডটা হাঁটুতে টাচ করে পর্বতাসন করা যায়। এখানে ওরা কিছুটা ভেরিয়েশন অ্যাড করেছে যেখানে পায়ের সাথে সাথে শোল্ডারেরও ফ্লেক্সিবিলিটি বাড়াতে হেল্প করছে, কারণ এই যে হাতটা উল্টে স্ট্রেচ করছে এতে কিন্তু শোল্ডারের জন্য ভীষণ ভালো। যদি শোল্ডার পেন থাকে বা ফ্রোজেন শোল্ডারের সম্ভাবনা যদি থাকে তাহলে এই আসন প্র্যাকটিস করলে সেটা থেকে উপকৃত হওয়া যায়। তার কারণ হচ্ছে শোল্ডারটাকে এখানে আমরা স্ট্রেচ করছি ভীষণভাবে। নেক্সট চেয়ার পশ্চার, উৎকট আসন। উৎকট আসন বা চেয়ার পশ্চার আমরা আগেই করতে দেখেছি, এখানে একটু ভেরিয়েশন অ্যাড করা হয়েছে। হাত দুটো ওপরে তুলে এবং আমরা পুরো টোয়ের ওপর চলে এসেছি, মানে আমাদের কিছুটা লেগে স্ট্রেন প্লাস আমাদের ফোকাস থাকতে হচ্ছে, নার্ভাস সিস্টেমকে কাম রাখতে হচ্ছে, পুরোটা নিয়েই এই আসন। নেক্সট উষ্ট্রাসনে চলে আসবো। উষ্ট্রাসন থেকে আমরা ভেরিয়েশনে আসবো। যেহেতু বাচ্চারা এর আগে উষ্ট্রাসন করেইছে, পূর্ণ উষ্ট্রাসন, এখানে আমরা ভেরিয়েশন করেছি। জাস্ট টুইস্ট করে ওয়ান হ্যান্ডে ধরে নিয়েছি। এইভাবেও আমরা উষ্ট্রাসন করতে পারি। যে কোনো পশ্চারেরই অনেক ভেরিয়েশন হয়, ভেরিয়েশন অ্যাড করলে আমাদের ব্যাপারটা মনোটোনাস লাগে না এবং রোজ প্র্যাকটিস করার একটা আনন্দ থাকে যে আজ একটু এই আসনটা নতুন ভাবে কিছু ভেরিয়েশন অ্যাড করে প্র্যাকটিস করছি। তো এই আর কি, আমরা আগেই শুনেছি যে উষ্ট্রাসনের বেনিফিটস কি আছে। নেক্সট যাব পশ্চিমোত্তানাসন।
পশ্চিমোত্তানাসন বাচ্চাদের হাইট ইনক্রিজ করতে ভীষণভাবে হেল্প করে এবং আমাদের বড়দের জন্য ভীষণ উপকারী, কারণ এই আসন পশ্চারটা পার্টিসিপেট করলে আমরা বুঝতে পারবো যে হাঁটুর নিচে একটা ভীষণভাবে স্ট্রেচ হচ্ছে, মানে যাদের নি পেন আছে, ভেরিকোজ ভেন আছে, তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী। এটারই কাউন্টার পশ্চার আমরা পূর্বোত্তানাসন করে নেব। জাস্ট অপোজিট দিকে স্ট্রেচ করছি, শোল্ডার স্ট্রেংথ ভীষণ ভালো থাকা চাই, তবেই এই পশ্চারটাতে হোল্ড করা যায়। দেখতে ইজি লাগলেও এটা স্ট্রেংথ দরকার আছে শোল্ডারের ভীষণভাবে। নেক্সট আমরা চলে আসবো অনন্ত আসন। অনন্ত আসন বিষ্ণু পশ্চার। মানে খুবই ইজি একটা পশ্চার, আমরা বেসিক্যালি অজান্তেই হয়তো বাড়িতে করে থাকি, মানে পাটা এইভাবে হয়তো তুলি না, কিন্তু এইভাবে বই পড়া বা টিভি দেখা এটা অনেকেই করে থাকে। কিন্তু ঠিকঠাক এইভাবে পশ্চারটা যদি করা যায় তাহলে আমাদের ভীষণ একটা মেন্টাল রিল্যাক্স লাগে। আর বলা হয় যে এই পশ্চার যদি পার্টিসিপেট করা যায় তাহলে কিন্তু আমাদের যে মেডিটেশন বা আমরা যে প্রাণায়ামে ফোকাস, এইসব ব্যাপারগুলোতে কিন্তু এই পশ্চারটা হেল্প করে, মেনলি হেল্প করছে তাহলে আমাদের একটা ফোকাস থাকতে, যে আমি একটা জিনিস অনেকক্ষণ ধরে করতে পারবো, বসতে পারবো, এটা আমাকে করতেই হবে, এই ব্যাপারটা থাকে এই আসনের মধ্যে। নেক্সট চলে আসবো সর্বাঙ্গ আসন। সর্বাঙ্গাসন, হলাসন, মৎস্যাসন, এই তিনটি আসনও ওরা পার্টিসিপেট করছে একসাথেই, তিনটে কাউন্টার পশ্চার। আমরা অলরেডি এটার বেনিফিটস জেনেছি। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা আসনের একটা করে কাউন্টার পশ্চার হয়, যদি ব্যাক বেন্ডিং করি আমাদের ফরওয়ার্ড বেন্ডিং করতে হয়, বেসিক্যালি স্পাইনটাকে রিল্যাক্স করার জন্য। ঠিক একটা সাইড করলাম, অপোজিটটা না করলে যেমন হয় সেরকম। এইভাবে যদি আমরা পার্টিসিপেট করি তাহলে আমরা বেসিক্যালি হেলদি থাকতে পারবো। মৎস্যাসন হয়ে গেছে, আমরা চক্রাসনে চলে আসবো, অ্যাডভান্স পশ্চার। চক্রাসন এগেন ফুল বডি স্ট্রেংথেনিং এর জন্য ভীষণ উপকারী এই আসন। চক্রাসন আমাদের শোল্ডারের স্ট্রেংথ বাড়াতে হেল্প করে, আমাদের অ্যাবডোমিনাল যে মাসল আছে সেই মাসলকে স্ট্রেচ করতে হেল্প করে। রিল্যাক্স, শাবাসন। অ্যান্ড দ্য ফাইনাল পশ্চার, ওরা কিছু একটা করে দেখাবে বলেছিল, করে ফেলো। থ্যাংক ইউ। চিত্তরঞ্জন সামন্ত স্যারকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উনি আমাদের কিছু যোগা পশ্চারের ডেমনস্ট্রেশন দেখাবেন। আমি বললাম যে আমার বক্তৃতা দেওয়া হচ্ছে, আমার যোগা অনেক বেশি সহজ। আমি জাস্ট শীর্ষাসনের উপরে বেস করে বেশ কিছু আসন আমি দেখিয়ে দিচ্ছি।
ওকে, থ্যাংক ইউ স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমি অংশগ্রহণ করছেন তারা হলো রিয়া পট্টনায়ক, রুমা দাস, কোয়েল কৈরি, তৃপ্তি দাস এবং মহাশ্বেতা শেঠ। রিদমিক যোগা বিষয়টি হলো যেখানে যোগার পশ্চারগুলি মিউজিক অর্থাৎ সুর এবং শ্বাসকার্যের সাথে সমলয় যুক্ত। এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে চলতে থাকবে, যেখানে কোনো রকম কোনো ব্রেক বা বিচ্যুতি নেই। স্টার্ট। करालं महाकालकालं कृपालं गुणागार संसारपारं नतोऽहम् तुषाराद्रिसङ्काशगौरं गभीरम् मनोभूतकोटिप्रभाश्री शरीरम् स्फुरन्मौलिकल्लोलिनी चारुगङ्गा लसन्भालबालेन्दुकण्ठे भुजङ्गा चलत्कुण्डलं भ्रूसुनेत्रं विशालम् प्रसन्नाननं नीलकण्ठं दयालम् मृगाधीशचर्माम्बरं मुण्डमालम् प्रियं शङ्करं सर्वनाथं भज। प्रियं शङ्करं सर्वनाथं भजामि। प्रचण्डं प्रकृष्टं प्रगल्भं परेशम् अखण्डम् अजं भानुकोटिप्रकाशम् त्रयशूलनिर्मूलनं शूलपाणिम् भजेऽहं भवानीपतिं भावगम्यम्। कलातीत कल्याण कल्पान्तकारी सदा सज्जनानन्ददाता पुरारी चिदानन्द सन्दोह मोहापहारी प्रसीद प्रसीद प्रभो मन्मथारी। न यावत् पुमानाथ पादारविन्दम् भजन्ति ह लोके परे वा नराणाम् न तावत् सुखं शान्ति सन्तापनाशम् प्रसीद प्रभो सर्वभूताधिवासम्।
असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। নমস্কার, আমার নাম রাজীব ব্যানার্জি। আমি এখানে গোলপাড় রামকৃষ্ণ মিশনের যোগা ছেলেদের যে পোর্শনটা হয়, ছেলেদের যে পার্টটা হয়, সেই পার্টটা যোগাসন, যোগা বিভাগটা আমি ওখানের ইনস্ট্রাক্টর টিচার। তো আমাদের যেগুলো ডেমনস্ট্রেশন করানোর ছিল, মানে যেগুলো যোগা ডেমনস্ট্রেট করার ছিল, সেগুলো আমাদের ইতিমধ্যে শেষ হয়েছে। এবারে আমার যে পোর্শনটা আছে সেই পোর্শনটাতে আমি করাবো, সেটা হচ্ছে সবাইকেই করাবো এটা আমি, সেটা হচ্ছে একটু প্রাণায়াম, একটু মেডিটেশন, যেগুলা মহারাজ আপনাদেরকে আগেই শুনিয়েছে যে মেডিটেশন বা প্রাণায়ামের কি গুণাগুণ, এবং তার সাথে আমি ওটা কিছু অ্যাড করব, যে আপনাদের আমি কিছু বলবো যে যোগাসন বা যোগা ব্যাপারটা সেটা কি। বলা হচ্ছে যে এই বছর আমাদের যে যোগাসনের যে যোগা ডে, প্রত্যেক বছর আমাদের যোগা ডে 21শে জুন পালন করা হয়। 21শে জুন দিবস দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই সময়টাতে বলা হয় যে আমাদের যে দিনের যে ভাগটা, আমাদের যে সারা দিনের যে দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, কিন্তু আজকের দিনটাতে, মানে গতকাল ছিল আমাদের, গতকাল ওই দিনটাতে বলা হয় সব থেকে দীর্ঘ দিন। এই জন্য এই দিনটাকেই একটা বিশেষ দিন ভাবে ধার্য করা হয়েছে, এবং এটা 2015 সালে ইউনেস্কো থেকে বা ইউএনও থেকে এটাকে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে এটা এই বছর এটা আমাদের 12তম বছরে যোগা দিবসটা চলছে। হ্যাঁ, আমি 2015 সাল থেকে শুরুটাই বললাম, আমি স্বীকৃতি আছে। থ্যাংক ইউ। তো 2015 সাল থেকে স্বীকৃতি দেওয়া হয়। এবছর আমাদের তাহলে 12 বছরে এবারে, এবং প্রত্যেক বছর যোগা ডে একটা করে থিম থাকে। এবারে যোগা ডের থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং। হেলদি এজিং মানেটা হচ্ছে যে আমাদের তো বয়স বাড়বে, সময়ের সাথে সাথে বয়স বাড়বে, কিন্তু আমাদের কি করে সেই বয়সটাকে বা বার্ধক্যটাকে ধরে রাখবো, বা বার্ধক্যটাকে আমরা সুস্থভাবে যেতে পারবো বার্ধক্যে, সেখানে যেন আমাদের জরা বা কোনো ব্যাধি বা কোনো অসুবিধা সেটা যেন আমাদের সম্মুখীন না হতে হয়, সেটার জন্যই এইবারে যোগা ডের থিমটা খুব সুন্দরভাবে রাখা হয়েছে। এবারে যেটা বলার সেটা হচ্ছে যে দীর্ঘ 5000 বছর ধরে মানব সভ্যতায় জগতে যত কিছু আবিষ্কার হয়েছে, যা কিছু আবিষ্কার হয়েছে, তার মধ্যে অন্যতম এই যোগাসন বা যোগব্যায়াম বা এইটাকে বলা হচ্ছে অন্যতম আবিষ্কার, যেটা আমাদের শুরু হয়েছিল এই ভারতবর্ষের পূর্ণভূমিতে। এবং এই যে যোগাসনের যে শুরু, এবং তার থেকে আমাদের যে বলা হয় সাংখ্যের পরেই যে যোগ দর্শন, যোগটা তো একটা দর্শন, এখানে আমাদের আত্মার সাথে পরমাত্মার যে মিলন, সেটাকেই বলা হয় হচ্ছে যোগ। এবং এই যে যোগ দর্শনে, এবং যিনি প্রথম আমাদেরকে এই যে যোগ সম্বন্ধে আমাদের যে লিখিতভাবে, হয়তো তার আগেও বহু বছর আগেও, কয়েক হাজার বছর আগেও হয়তো যোগ ছিল, কিন্তু লিখিত আকারে যিনি আমাদের কাছে এটাকে প্রেজেন্ট করলেন বা আমাদের কাছে তুলে ধরলেন, তিনি হচ্ছেন মহর্ষি পতঞ্জলি। মহর্ষি পতঞ্জল তিনি শুরু করলেন, এবং তার 4টে অধ্যায় দিয়ে সমাধিপাদ, সাধনপাদ, বিভূতিপাদ এবং কৈবল্যপাদ, টোটাল 195 সূত্র দিয়ে, 195 খানা সূত্র দিয়ে এই তিনি শুরু করলেন যে পতঞ্জল যোগ দর্শন। এবং আমাদের সাধারণ মানুষদের জন্য তিনি মানে যে অধ্যায় থেকে উনি বললেন শুরু করতে, সেটা হচ্ছে সাধনপাদ থেকে। সমাধিপাদটা হচ্ছে শুরুর প্রথম চ্যাপ্টার হচ্ছে সমাধিপাদ, হলেও উনি বললেন যে না, সমাধিপাদ না, সাধনপাদ দিয়ে আমরা শুরু করব। কারণ হচ্ছে ওইখানে ওই সাধনপাদ থেকে শুরু হচ্ছে এর প্রসেসটা, কিভাবে আমরা ওই সমাধি লাভ করব। এবং সমাধি লাভের প্রথমেই যে আসনের যে পতঞ্জল যোগ দর্শনের যে প্রথম যে সূত্রটা, সেটা খুবই ইম্পর্টেন্ট এবং তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে অথা যোগানুশাসনম। চলো এবার আমরা যোগাসনটা শুরু করে দিই।
এবারে এইখানে একটা তাৎপর্যপূর্ণ এই কারণে আমি বললাম, দেখুন ওনারা মহর্ষি পতঞ্জলি কিন্তু বললেন না যোগ কি, যোগ কোথা থেকে এলো, কিভাবে করব, এই যে ইন্ট্রোডাকশন উনি কিছুই দিলেন না। উনি ডাইরেক্ট বলে দিলেন চলো এবারে আমরা যোগাসনটা শুরু করে দিই। তার মানেটা এটাই তাহলে বোঝা যায় যে উনি যখন লিখছেন বা উনি যখন সূত্রগুলো তৈরি করছেন, তার বহু বছর আগে থেকেই যোগাভ্যাসটা বা যোগটা ছিল আমাদের মধ্যে, আমাদের সংস্কৃতিতে ছিল। এবং এই অথ যোগানু শাসনম, তারপরের যে সূত্রটা উনি বলছেন, যেটা হচ্ছে যোগের সব থেকে একটাই যে সূত্র বলা হয়, সেই সূত্রের মধ্যে এটাই পড়বে, সেটা হচ্ছে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধা। তো এটা কেন বলছেন যে যোগ করলে, আমাদের চিত্তের যে বৃত্তিগুলো আছে, চিত্তের বৃত্তিগুলো আমরা সবসময় তো বাইরের দিকে আমাদের ফোকাস। উপনিষদে বলছেন, উপনিষদে যেটা বলছেন যে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সমস্ত কিছু বাইরের দিকে ছেদ করা, মানে আমাদের চোখ বাইরের দিকে, কান বাইরের দিকে, নাক বাইরের দিকে, আমাদের জিভ বাইরের দিকে। তো বাইরের দিকে যে ছেদ করা আছে তার মানেটাই, কারণটা হয়তো যে আমরা বহির্মুখী, আমাদের যে ইন্দ্রিয়গুলো যেহেতু বহির্মুখে আছে, সেই জন্য আমরা সবসময় আমাদের মনটাও বহির্মুখে দৌড়াদৌড়ি করছে। কিন্তু আমাদের ভারতীয় মনি ঋষি এবং যোগীরা তৈরি করলেন কি করে আমাদেরকে অন্তর্মুখী আসতে হবে, কি করে আমরা আরো ভেতরে এসে আমাদের নিজেদের কথা ভেবে আমাদের কোনটা দরকার সেটা এখানে আমাদেরকে মেলাতে হবে। যেটা আমাদের আজকে গেস্ট স্পিকার চিত্তরঞ্জন সামন্ত বাবু স্যার যেটা বললেন যে ওয়েস্টার্নাইজ, যে ওনারা সবসময় ভাবছে আমরা কি করে উন্নতি করব কি করে, বা আমাদের গ্রাফটা আরো বাড়বে কি করে। কিন্তু এই যে গ্রাফ বাড়ার সাথে সাথে আমাদের যে গ্রাফটা নামতে পারে এবং সেখানে যে আমরা কি করে স্টেবল থাকবো, আমাদের গ্রাফটা যদি নামতেও থাকে আমরা কি করে আমাদের সমান রাখবো, সেটাই একমাত্র শেখাবে এই ভারতীয় দর্শন বা যোগ দর্শন। যেহেতু আমাদের যোগ নিয়ে আমি এখন আমাদের এটাই সবকিছু, তাই জন্য যোগ দর্শনটাকে আমরা এতটাই এগিয়ে রাখবো। এটাই হচ্ছে যোগের খুবই মাহাত্ম্য। এবং আমি যখন আমি আবার পতঞ্জল যোগ দর্শনে ফিরে যাই, সেখানে যোগ দর্শনের প্রথম যে চ্যাপ্টার পরে সেকেন্ড যে চ্যাপ্টার, সেটা সাধন পাদ। ওখানে মহর্ষি পতঞ্জলি বলছেন অষ্টাঙ্গ যোগ পালন করতে হবে। অষ্টাঙ্গ মার্গ আমরা শুনেছি বৌদ্ধ দর্শনের, ঠিক তেমনি যোগেও আছে অষ্টাঙ্গ যোগ। সেই অষ্টাঙ্গ যোগের 8টা ধাপ আছে, অষ্ট অঙ্গ মানে 8 লিম্বস অফ যোগা। সেই 8 লিম্বস অফ যোগা কি? ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। শেষে এলো সমাধিপাদ। সেই সমাধিতে, এই যে আমরা যে সমাধিতে যাব, তার আগে আমাদের কি হচ্ছে, ইয়ম থেকে শুরু করতে হয়। ইয়ম মানে হচ্ছে আমরা কি করব না, ডোন্টস। ডুজ এন্ড ডোন্টস। প্রথমটা হচ্ছে ডোন্টস, কি করব না। এবং সেই ইয়ামে প্রথম যে 5টা যে সূত্র আছে, এটা বলছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। ভালো করে একটু শুনুন, এইখানটায় আমি সবার একটু মনোযোগ চাইছি। ইয়ামের প্রথম যে 5টা, তার মধ্যে প্রথম দুটো ভালো করে শুনুন। বলছে যে সত্য এবং অহিংসা। এইটা কার বাণী ছিল? এটা আমরা নিশ্চয়ই সবাই জানি। কার বাণী ছিল সবাইকে একবারে বলতে পারবো, ভাবতে পারছি? সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর। এবং কিসের জন্য? স্বাধীনতা লাভের জন্য। তাহলে আমাদের যে যোগটা, এই যে যোগাভ্যাসটা বা অষ্টাঙ্গ যোগটা, আচ্ছা যোগ মানে কি সবসময় আমরা এতক্ষণ যে করলাম শারীরিক ভাবে ওটাকে বলবো না? আমাদের যে যোগটা, এই যে সত্য এবং অহিংসা, যে এইটা সারা জীবন ভাবে পালন করে যাওয়াটা যে কতটা কষ্টকর, যে পালন করতে পারেন একমাত্র তিনিই জানেন। এটা কখনোই কোনোভাবেই, আমরা তো সেকেন্ডে মিথ্যে কথা বলি। মানে এখনই যদি একটা ফোন আসে আমরা কি বলি, এই আমরা তো এসে গেছি, অথচ আমরা বাড়ি থেকেই বেরোইনি। তো এই যে শুরু হলো আমাদের কাছে মিথ্যে কথা বলাটা, এটা আমরা বলবো এটা মিথ্যে কথার কি হলো, কিন্তু এই যে শুরুটা হলো এটা থেকেই ছোট ছোট আস্তে আস্তে, তার মানে ওই যে স্বামীজি মহাত্মাজির গান্ধীর যে বাণীটা, সত্য এবং অহিংসাকে আমাদেরকে ধরতে হবে। তাহলে এই সত্য এবং অহিংসা যে পালন করে যাওয়া, শুধুমাত্র
বলা নয়, কথার কথা নয়, সেটাকে পালন করে যাওয়া, জীবনের আমাদের প্রত্যেকটা স্টেপে আমাদেরকে সেটাকে স্তরে নামানো, সেটা কিন্তু অত্যন্ত দুরূহ ব্যাপার। যখন যদি আমরা একদিনের জন্য মনে করি, কেউ যদি একদিনের জন্য মনে করেন যে এই দুটো একবার করব, তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা কি কি অসুবিধার মধ্যে সম্মুখীন হতে পারছেন। দেখবেন প্রত্যেকটা পদে পদে, ঘন্টায় ঘন্টায়, এবং যদি আপনারা নোট ডাউন করেন তাহলে বুঝতে পারবেন সারাদিন হয়তো কয়েক হাজার সত্য অহিংসার সম্মুখীন হয়েছেন। সেটাকে আপনারা ওভারকাম করতে পেরেছেন কি পারেননি, তারপরেই আপনারা বুঝতে পারবেন। এটা সবার লাইফেই তাই, সবার জীবনেই তাই। তো আমাদেরকে এই যে প্রথমে যে ইয়ামটা বললাম, তাহলে আমাদের এইগুলো যদি আমরা যতটা ভালো প্র্যাকটিস করতে পারবো, হ্যাঁ এখনকার সময়ের যুগে তো সমস্ত কিছুটা মেনে নেওয়া সম্ভব নয়, যে অনেক কিছুই আমাদের সামনে হবে, সমস্তটাই আমরা যে বলে হয়তো বাড়িতে পুলিশ চলে গেল, বাড়িতে কেস হয়ে গেল। তো আমাদেরকে সেটা বুঝেই যে আর কিছু করবো, সেটা আমাদেরকে বুঝেই আমাদের করতে হবে। তাহলে এই ইয়াম, নিয়ম, নিয়ম আবার 5টা ভাগ আছে। সেই 5টা ভাগের মধ্যে বলছে শৌচ, সন্তোষ, শ্রদ্ধা, এই যে 5টা, এবং ঈশ্বর প্রণিধান আরো 5টা আছে। তো এই যে প্রত্যেকটা স্টেপ, যে ওই 5টা স্টেপকে বলছে আমরা কি করব যাতে আমরা আমাদের পরবর্তী যে আমাদের যে স্টেপ, সেটা হচ্ছে আসন, প্রাণায়াম, প্রত্যাহার। আসনে আমরা কি করলাম, যেগুলো আমরা প্র্যাকটিস এতদিন দেখলেন, যে আমরা যদি ওই নিয়মটাই পালন না করতে পারি, তাহলে আমরা আসনে আসতে পারবো না। আমি সাপোজ এখন আমি বৃক্ষাসনে দাঁড়িয়ে আছি, আমার কোথায় কালকে কি খেয়েছিলাম সেটার কথা মনে পড়ে গেল, আমি কি বৃক্ষাসনে দাঁড়াতে পারবো না। তাহলে আমাদেরকে নিয়মটা কন্ট্রোলে রাখতে হবে, আমাদেরকে জিভ কন্ট্রোলে রাখতে হবে, আমাদেরকে মুখ কন্ট্রোলে রাখতে হবে, আমাদেরকে কান কন্ট্রোলে রাখতে হবে। আমরা যোগা করছি এবং আমরা কান খোলা আছে, কিন্তু একটা কিছু গানের মধ্যে এলো এবং সেটার প্রতি আমাদের উত্তেজনা ছড়িয়ে গেল, যে হ্যাঁ আমাকে এটা বললো, সঙ্গে সঙ্গে আমরা তার রিয়াক্ট করলাম, তাহলে কিন্তু হবে না। তাই জন্য আমাদেরকে বলা হচ্ছে নিয়ম ভালো করে অভ্যাস করে তারপরে আসনে আসতে হবে। আসন মানে যেগুলো আমরা দেখলেন। প্রাণায়ামে আসতে হবে। প্রাণায়ামটা কি, আমরা ইউজুয়ালি এটাকে সম্ভবত মানে ভেবে নিই যে এই নাকের শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাই হয়তো প্রাণায়াম। প্রাণায়াম বলতে আরো গভীরে যদি আমি যাই, অনেক অনেক ভেতরের ব্যাপার এটা। সেই যে প্রাণায়াম, এই যে নিঃশ্বাসের মাধ্যমে আমরা কি করে আমাদেরকে শরীরকে আমরা কন্ট্রোল করব, সেটার প্রক্রিয়া কিন্তু অনেক বিস্তর। তারপরে আছে প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। ধারণা মানে হচ্ছে, তার আগে যেটা বললাম, প্রত্যাহারটা একটু এক লাইন করে যখন বলছি সবগুলো বলে দিই। প্রত্যাহারটা হচ্ছে আমাদের যে ডিস্ট্রাকশন হবে, যে আমরা একটা কিছু বলতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে সাইড থেকে আওয়াজ এলো, তখনই আমার ডিস্ট্রাক্ট হয়ে গেল, কিন্তু না, আমি যে বলছিলাম সেটার প্রতি আমার কতটা মনোযোগ আছে, সেটাই হচ্ছে প্রত্যাহার। এবং তারপরে যেটা হচ্ছে ধারণা। ধারণা মানে হচ্ছে কনসেন্ট্রেশন। এইখানটাতে আমরা সবাই গুলিয়ে ফেলি, সেটা হচ্ছে ধারণা এবং ধ্যানের মধ্যে কনসেন্ট্রেশন এবং হচ্ছে মেডিটেশন। কনসেন্ট্রেশন মানে আমি কোনো কিছুর উপরে মনোযোগ দিয়ে পড়ছি, শুনছি, বলছি, এখন অনেকের মনোযোগ আছে বা নেই, এই যে ভাবনাটা, এটাকেই আমরা বলবো কনসেন্ট্রেশন। বা পড়াশোনা করতে গেলে, ছবি আঁকতে গেলে, গান করতে গেলে কনসেন্ট্রেশন লাগবে। কিন্তু আমরা মেডিটেশন কিন্তু আমাদের লাগবে না। আমরা সহজে বলি আমাদের বাচ্চাটাকে একটু মেডিটেশন করান, তো মেডিটেশনের তো দরকার নেই, দরকার হচ্ছে কনসেন্ট্রেশনের। কনসেন্ট্রেশনের জন্য আসন করতে হবে, কনসেন্ট্রেশনের জন্য তাকে সেইভাবে প্রিপারেশন করতে হবে। তারপরে যেটা হচ্ছে মেডিটেশন। মেডিটেশনটা কি, সেটাও যদি আমি এক লাইনে বলি, সেটা বলছে ডিকনসেন্ট্রেশন। মানে ডিকনসেন্ট্রেশন মানে কি, মানে হচ্ছে মেডিটেশনের মতোই নয়, ডিকনসেন্ট্রেশনের মতোই নয়, মানে কোনো কিছুর উপরে মনোযোগ থাকবেই না ওখানে। সেখানে যখন এটা থেকে আরো যদি বিস্তারিত যখন জানতে পারবে তখন বুঝতে পারবেন, এখন অতটা বলার সময় নেই। কিন্তু যেটা হচ্ছে ডিকনসেন্ট্রেশন, মানে ওটা ছড়িয়ে যাবে বিস্তার। তারপরে কি আসছে, সমাধি। সমাধি মানে এটা হচ্ছে যে পুরোপুরি স্যারেন্ডার, ব্লিস, মানে তখন আমার আর শরীর, চেতনা, মন সব এক হয়ে যাবে। যেটা ওই যে যোগস চিত্তবৃত্তি নিরোধা, আমার যে যোগের যে চিত্তের যে বৃত্তগুলো, সেগুলো একদম আমার নিরোধ, মানে আমার কন্ট্রোলে থাকবে। আমি যেটা চাইছি সেটাই করতে পারবো, আমি যেটা ভাবছি সেটাই ভাবতে পারবো, আমি যেটা বলছি সেটা আমি একদম 500 বার ভেবেই আমি বলছি। এটাই হবে তাহলে যোগের নিয়ম। এবারে আমি বললাম, শুরুতেই আমি বলেছি, এবারে আমি
জাস্ট 5 মিনিটস মেডিটেশন প্রাণায়াম আর 5 মিনিটস মেডিটেশন করিয়ে তারপরে আমি নেক্সট স্পিকার ভোট ফর থ্যাঙ্কস এর জন্য শঙ্করবাবুকে ডাকবো। আমি জাস্ট 5 মিনিট যে যেখানে বসে আছেন সবাই সোজা হয়ে বসুন, স্পাইন স্ট্রেট করুন, চোখ বন্ধ করে দিন। জুতো পরে থাকলেও কোনো অসুবিধা নেই, চশমা পরে থাকতে পারেন বা খুলেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিপ ব্রেথ ইন, আউট। সবাই চোখ বন্ধ, আইস ক্লোজ প্লিজ, আইস ক্লোজ, ডোন্ট টক। ব্রিথ ইন, আউট। ব্রিথ ইন, out. Breathe in, out. Breathe in, out. এবারে আমি ব্রিথটা কাউন্ট করব, মানে যতক্ষণ কাউন্ট করব ততক্ষণ ধরে নেবেন, আবার যতক্ষণ কাউন্টটা শেষ করব ততক্ষণ ধরেই ছাড়বেন। ব্রিথ ইন 1 2 3, ব্রিথ আউট 1 2 3, breathe in 1 2 3, out 1 2 3, in 2 3 4, out 2 3 4, in 2 3 4, in 2 3 4, out 2 3 4। জাস্ট চোখ বন্ধ করে বসুন, কিচ্ছু করবেন না, আর জাস্ট অবজার্ভ ইউর ব্রিথ। এবারে আমরা চোখ বন্ধ রেখে মেডিটেশন করব জাস্ট 5 মিনিট, 5 মিনিটস, বেশিক্ষণ নেব না, 5 মিনিটসের জন্য। কিন্তু এটা আপনাদের যদি প্র্যাকটিস করেন সারা জীবন কাজে লাগবে। সহজ মেডিটেশন, নাদানুসন্ধান, যোগের সাথে সাথে যে মিউজিকের যে সম্পর্ক, সেটাই হচ্ছে নাদানুসন্ধান প্রাণায়াম। আমরা সবার আগে নেভেল রিজিয়নে ফোকাস করব, আমাদের নাভিতে মনটাকে নিয়ে যাব, দিয়ে এবারে আমরা চান্টিং করব আকারা। ব্রিথ ইন, এবারে আমরা ফোকাস করব আমাদের চেস্ট রিজিয়নের উপরে, দিয়ে এবারে চেস্টের উপরে আমরা ফোকাস করব, মনোযোগটা নিয়ে আসবো এবং এখানে আমরা চান্টিং করব উকার। ব্রিথ ইন, ও এবারে আমরা কনসেন্ট্রেট করব আমাদের ইন বিটুইন আইব্রোজ, মানে দুটো আইব্রোর মাঝখানে, যেখানে আমরা থার্ড আই বলি, এখানেও করতে পারি, বা ব্রহ্মতালুতে মাথায়। এবারে আমরা চান্টিং করব মকার, মুখটা বন্ধ রেখে সাউন্ড। ব্রিথ ইন,
এইবারে আমরা ফাইনাল চান্টিং করব, অকার উকার মকার তিনটে একসাথে এবং 1:1:1 রেশিওতে। ব্রিদিং সহজ হন, আস্তে আস্তে অ্যালার্ট দিন, ধীরে ধীরে নিজের সচেতন হয়ে চোখ খুলুন। এবারে আপনার নিজেরাই ভাবুন যে যখন এই জাস্ট 10 মিনিট 5 মিনিট করেন, আমাদের 7 মিনিট 8 মিনিট, তো 8 মিনিট আগে আপনাদের মনের অবস্থাটা আর এখনের অবস্থাটা কি চেঞ্জেসটা যদি আপনারা ফিল করতে পারেন তাহলেই আপনাদের যোগ হয়ে গেছে। কিন্তু এটা আমাদেরকে প্রত্যেক দিন করতে হবে। 5 মিনিট 7 মিনিট যদি এইটুকুতেই টাইম দিই তাহলে অনেকটাই আমরা যোগের দিকে এগোবো। কারোর কি কোনো কোশ্চেন আছে? না হলে আমি থ্যাংক ইউ বলে আমি নামবো। একটা কোশ্চেন নিতে হবে স্যার, একটা কোশ্চেন। ওকে, না এটা সেটা নয়, এটা এটা হচ্ছে ওইটা আপনি বললেন ওটা সেকশনাল ব্রিদিং এর কথা, ব্রিদিং টেকনিকের কথা। আমাদের এটা ব্রিদিং টেকনিক নয়, এটা হচ্ছে আমাদের নাদানুসন্ধান, মানে ওইটা আমাদের ব্রহ্মা বিষ্ণু। আমি তো অতটা সময় পেলাম না, মানে আমাদের যদি আমরা নাভি থেকে আমরা ব্রহ্মা ধরি, বিষ্ণু ধরি, তার মহেশ্বর ধরি, আমাদের হচ্ছে ক্রিয়েটার, স্টেইং আর হচ্ছে ডেস্ট্রয়ার, এই তিনটের ফাংশন এখানে। এখানে ওই ফাংশনটা নেই, এখানে ওই সেকশনাল ব্রিদিং ব্যাপারটা নেই, ওটা আলাদা জিনিস। না, হ্যাঁ অ্যাবডোমেন থোরাক্স বলেছি, তারপরে মানে নয় ক্ল্যাভিকুলার। তখন যদি আমরা ব্রিদিং হয় তাহলে এই সেকশনাল ব্রিদিং যদি করে তখন আমি করাবো, কিন্তু এটার সাথে ওটার কোনো সংযোগ নেই। এটা আমরা কনসেন্ট্রেশন করছি, ওখানে কিন্তু ব্রিদিং করছি না। না, সেটাই তো আমি বলতে চাইছি, ভালো করে শুনুন। আমি যদি ব্রিদিং করাতাম তাহলে আমি করাতাম, কিন্তু আমি তো ব্রিদিং করাচ্ছি না, আমি ওই জায়গাতে ফোকাস করাচ্ছি, আমি চেস্টের উপরে ফোকাস করছি। আর আপনি যদি ক্ল্যাভিকুলার ব্রেথ বা থোরাস ব্রেথ যদি আমরা করি তাহলে তো আমার থোরাসটাকে ফোলাতে হবে বা অ্যাবডোমেনটাকে ফোলাতে হবে, নামাতে হবে। এখানে ওসব কিছু ব্যাপারই নেই, এখানে ফোকাসড, এখানে নাভির উপরে ফোকাস করে আকার চ্যান্টিং করব, তারপরেরটা চেস্টের উপরে উকার চ্যান্টিং করব, মাথায় মকার, তিনটের উপরে এমফাসাইজ। কিন্তু ওখানে ব্রিদিং এর কোনো ব্যাপার নেই, কিন্তু সেখানে হ্যাঁ একটা পার্ট অংশ তো ব্রিদিং থাকবেই। ব্রিদিং আসবেই, কিন্তু তার সাথে হ্যাঁ না, নাদানুসন্ধানের সাথে ব্রিদিং এর কোনো সম্পর্ক নেই তো। নাদ মানে তো সাউন্ড। হ্যাঁ হ্যাঁ সেটা তো, তাহলে তো কথা বলছি এটাও তো সাউন্ডের মাধ্যমে, কথা সেটা এটা তো আপনার অন্য যুক্তি হয়ে যাচ্ছে। এটা তো নাদানুসন্ধানটা এটা একটা মেডিটেশন, তার সাথে আপনি সেকশনাল ব্রিদিংটা গুলিয়ে ফেললে তো হবে না, দুটো আলাদা জিনিস। সাউন্ড ভাইব্রেশন কিন্তু করে সাউন্ড তো ওটা তো আওয়াজ না থাকলে হবেই না, কখনো সম্ভবই না।
আমরা যে দেখতে পাচ্ছি তো লাইট বা সাউন্ড সবই আছে বলেই তো দেখা হচ্ছে, শোনা যাচ্ছে, সমস্তটাই আলাদা, কিন্তু দুটো জিনিস আলাদা। সেটাকে আপনাকে পার্থক্যটা বুঝতে হবে। 1 মিনিট বসুন, আরেকটু 1 মিনিট বাকি আছে, 1 মিনিট বাকি আছে। আশা করি বোঝাতে পেরেছি কি দুটো জিনিস আলাদা। আপনি দুটোকে হয়তো একই জিনিস ভাবছেন, কিন্তু দুটো জিনিস আলাদা। হ্যাঁ বলুন। পুরোটাই নাক দিয়ে ব্রিদিং, যখন স্পেসিফিক্যালি মুখ দিয়ে হয় তখন আমরা আলাদা করে বলে দেওয়া হয়, মেনশন করে দেওয়া। হ্যাঁ, না গানের সময় মুখ দিয়ে না, আমরা তো এই যে নাকটা খোলা থাকবে, এবং আমি যখন আকারটা চান্টিং করব তখন তো আমি মুখ দিয়ে তো ব্রিদিংটা বন্ধ না, মুখ বন্ধ করে তো আর আটা হবে না, ওখানে তো আওয়াজ মানে ব্রিথটা বেরোবে, কিন্তু আমার ফোকাস থাকবে নাক দিয়ে নেওয়া ছাড়াটা করা। ঠিক আছে, থ্যাংক ইউ। আর হ্যাঁ, এটাতে কমবে, অবশ্যই কমবে। এটা মিনিমাম আমি তো আজকে যেটা করলাম প্রত্যেকটা 3-3-3 করে তারপরে লাস্টে গিয়ে 3টেতে আবার ওটা করলাম। এটা বাড়াতেও পারি আস্তে আস্তে, 5 মিনিট সময় লাগে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি কোশ্চেন অ্যান্সার পর্ব শেষ করছি। নমস্কার। থ্যাংক ইউ স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আমরা পরিসমাপ্তি ঘোষণা করার জন্য আমাদের এই ইনস্টিটিউটের যিনি মিউজিয়াম কিউরেটর রয়েছেন ডক্টর শঙ্খ বসু স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং পরিসমাপ্তি ঘোষণা করতে জানাবো। প্রথাগত ধন্যবাদের পালা। একটি সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠান দেখার পর ধন্যবাদ জানিয়ে আপনাদের বেশি বিব্রত করতে চাইছি না, তবুও কিছু কথা তো বলতে হয় প্রতিষ্ঠানের তরফ থেকে। আমাদের পূজ্যপাদ অধ্যক্ষ মহারাজ বিশেষ কারণের জন্য আসতে পারেননি, কিন্তু আমাদের সংগ্রহশালার মুখ্য নির্দেশক স্বামী সুমনাসানন্দজি, বেদস্বরূপানন্দজি এবং অন্যান্য সাধুরা ছিলেন। তাদের আমরা সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এখানে আসার জন্য। এবং আমরা বিভিন্ন অনুষ্ঠান দেখে একটা জিনিসে উপনীত হতেই পারি যে ভারতীয় যোগ কিন্তু কখনোই কোনো শারীরিক কসরত নয়। অবশ্যই শরীরের জন্য সেটা করা হয়, কিন্তু শরীর, মন এবং আত্মা যখন একটা বিন্দুতে এসে মেলে তখনই সাধারণ শারীরিক কসরতের থেকে সেটা বহুগুণে বেড়ে যায়। তার কারণ হলো এটি ভারতীয় যোগ। ভারতীয় যোগের মধ্যে আধ্যাত্মিকতা আছে, ধর্মবোধ আছে। আমি সচেতনভাবেই শুধু ধর্ম কথারই বললাম না, ধর্মবোধ বললাম। তার কারণ হলো ধর্ম থাকলেই ধর্মবোধ আসবে, এটি স্বতঃসিদ্ধ। ধন্যবাদের মধ্যে আমাদের ইনস্টিটিউটের যে দুজন যোগ প্রশিক্ষক আছেন, রাজীব ব্যানার্জি এবং পল্লবী ব্যানার্জি, তাদের ধন্যবাদ জানাই। মিউজিয়াম সংগ্রহশালার কর্মী সমিত মিত্র, রিঙ্কু ভঞ্জ, সৃজিতা ভৌমিক, তাদেরও ধন্যবাদ জানাই। সায়ন্তন মুখার্জি, তাকেও ধন্যবাদ জানাই। এবং যে কথাটি বলে গেলেন স্বামী সুমনাসানন্দজি মহারাজ, যে এই যোগ শিক্ষাকে এই যোগ দিবসের বিশেষ একটি দিনের মধ্যে আবদ্ধ না রাখাই বোধহয় ভালো। তার কারণ এই একটি দিনে কিন্তু আমরা যোগ সম্পর্কে সেভাবে আয়ত্তে কিছু করতে পারবো না। হয়তো দেখব কিছু অনুষ্ঠান, কিছু প্রাণায়াম, কিছু যোগবিদ্যা, কিন্তু সারা জীবন যতদিন বেঁচে থাকব যদি এই বিশেষ বিদ্যাটিকে আমরা অবলম্বন করে চলতে পারি
তাহলেই কিন্তু আমাদের জীবন সার্থক হবে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, কিছুদিন আগে, বোধহয় 1 বছর মতো আগে, আমি রাজীবের সঙ্গে কথা বলছিলাম। আমার কিছু সমস্যা হয়েছিল এবং বলেছিলাম যে আমি এইটি করছি রাতে ঘুমোতে যাওয়ার আগে বজ্রাসন। রাজীবের নিশ্চয়ই মনে আছে, সেটা আমি করতে পারি কি না। ও বলেছিল হ্যাঁ করুন, এবং আমি এটা করে এখন মোটামুটি 10 মিনিট মতো আমি করতে পারি এবং তাতে অনেক উপকৃত আমি হয়েছি। এবং যার প্রসঙ্গ না বললে আজকের অনুষ্ঠানটি একটু হলেও ক্লিশে হবে, আমার অত্যন্ত প্রিয় দাদা চিত্তরঞ্জন সামন্ত। হয়তো চিত্তদার সঙ্গে আমার পরিচয় বহু বছরের, কিন্তু দেখা হলো হয়তো আজকে 5-6 বছর পরে। তাতে কিন্তু আমাদের দাদা ভাইয়ের সম্পর্কটি নষ্ট হয় না। চিত্তদা এই ভারতীয় যোগ সাধনাকে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিয়েছেন। তিনি বহু দেশ ভ্রমণ করেন শুধুমাত্র ভারতীয় যোগকে সেখানে পৌঁছে দেওয়ার জন্য। তার কিছুটা আপনারা ওনার থেকে শুনলেন, অনুভব করলেন যে একটা মানুষ কিভাবে যোগ সাধনাকে, ভারতীয় যোগ বিদ্যাকে, যোগ শিক্ষাকে পৃথিবীর দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন। যে এই কাজটি আমাদের ইনস্টিটিউটে করছেন রাজীব আর পল্লবী। এবং আমাদের সঙ্গে গত বছরে এসেছিলেন আমারই বন্ধু, হাওড়ায় থাকেন, পর্বতারোহী মলয় মুখার্জিও। তিনিও একইভাবে এই শিক্ষাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন। এবং আজকে যারা পারফর্ম করলেন, অনুষ্ঠান করলেন, একদম ছোট থেকে যারা বড় আছেন, সত্যি তাদের নিষ্ঠা দেখে আমাদের যথেষ্ট ভালো লেগেছে। আমরা চাইব এই বছরেও রাজীব আর পল্লবীর অত্যন্ত ভালো অনুশীলনের মাধ্যমে তাদের সেই জায়গাতে পৌঁছে দেবেন যাতে তারা অন্তত একটি সুস্থ জীবন কামনা করতে পারেন। আর অধিক কিছু বলার নেই। আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আপনারা ভালো থাকুন, যোগের মধ্যেই থাকুন। নমস্কার।